শনিবার অফিস থেকে ফিরেই একটা থ্রিলার মুভি দেখছিল অরণ্য। অবশ্য আজ প্রায় কদিন ধরেই শুধু থ্রিলার, অ্যাডভেঞ্চার আর হরর মুভি সে দেখছে। শ্রীপর্ণা গুড়িয়াকে নিয়ে বাপের বাড়ি গেছে কদিনের জন্য, তাই এখন মুভি দেখতে দেখতে সোফায় বসে সেন্টার টেবিলেই ডিনার করে নেয় সে। মুভির ক্লাইম্যাক্স সিন চলছিল। ডিনার করতে করতে সেই সিনেই হারিয়ে গিয়েছিল অরণ্য। এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা চেনা নাম, অথচ দীর্ঘদিন তার সাথে কথা বলা হয়নি। একটু আশ্চর্য হই ফোনটা ধরল অরণ্য। ধীরতিমান? হঠাৎ এতদিন পর, কি ব্যাপার? হ্যাঁ, হ্যালো। হ্যালো, অরণ্য বলছিস? হ্যাঁ ধীরতি, বল। এখন ফ্রি আছিস? কথা বলতে পারবি তো? হ্যাঁ, কেন পারবো না, বল না। তা এতদিন পর হঠাৎ, তাও এত রাতে, সব ঠিক আছে তো? না অরণ্য, কিচ্ছু ঠিক নেই রে, তাই তো তোকে ফোন করলাম। তাই তো ভাবি, ধীরতি কি আর আমায় এমনি এমনি ফোন করবে? না রে, সেটা না। আসলে জানিসই তো কেমন কাজের প্রেশার থাকে আমার, তারপরে আর কারোর সাথেই যোগাযোগ রাখতে পারি না। হ্যাঁ সেই, তা তো জানি তুই কত ব্যস্ত মানুষ আর কি কি সৎ কাজে ব্যস্ত থাকিস, সেই সবও জানি। টোন কাটছিস? অবশ্য আমি এরই যোগ্য। লাইফটা নিজের হাতেই যেভাবে নষ্ট করেছি, তুই আমাকে আরও খারাপ কথা বল অরণ্য, কিন্তু আমার পাশে দাঁড়া প্লিজ, নয়তো আমার যতটুকু আছে আর থাকবে না রে। আচ্ছা সে তো বুঝলাম, এবারে কি হয়েছে একটু বলবি? আমি তো কিছুই জানি না কেসটা, আর আগেই বলছিস পাশে দাঁড়াতে। স্ট্রেঞ্জ। সরি, আসলে এমন ঘেঁটে আছি না, কি বলবো, কোন কথাটা আগে বলা উচিত সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোর সাথে কি সামনে বসে একটু কথা বলা যায়? অবশ্যই, কিন্তু এখন তো রাত 11টা বেজে গেছে, আমি তো আর বাইরে বেরোবো না। তুই চাইলে আমার বাড়ি চলে আসতে পারিস, একাই আছি, চাপ নেই। বেশ, তাহলে আমি আসছি তোর ঘরে। একদম, অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা কি হয়েছে এক লাইনে বলতে পারবি কি? মানে তারপর তো সব শুনছি ভালো করে, কিন্তু আমি একটা মার্ডার কেসে খুব বাজেভাবে ফেঁসে গেছি অরণ্য, একমাত্র তুই আমাকে বাঁচাতে পারিস। টাকার জোরে জামিন তো পেয়ে গেছি, কিন্তু... কি বলছিস ধৃতি? মার্ডার কেস? পেপারে পড়েছিস নিশ্চয়ই, বারসিঙ্গার রিমা ঘোষের মার্ডার হয়েছে। রিমা ঘোষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকের পেপারেই তো মনে হয় পড়লাম। ওই পার্ক সার্কাসে থাকতো তো? পার্ক সার্কাসে ওর দিদির সাথে একটা 1 BHK ফ্ল্যাটে ভাড়া থাকতো, আর নেক্সানে গান গাইতো। হ্যাঁ, কালকের পেপারে পুরোটাই পড়েছি। ওকে, তুই আয়, আমি ওয়েট করছি তোর জন্য। আধ ঘন্টার মধ্যেই অরণ্যর বাড়িতে এসে উপস্থিত হলো তার ছোটবেলার স্কুলের বন্ধু ধৃতিমান মুখার্জি। অরণ্যকে দেখেই গলা জড়িয়ে কেঁদে ফেলল সে। আরে আরে ধৃতি, রিল্যাক্স রিল্যাক্স ইয়ার, আরে প্লিজ ডোন্ট ক্রাই। আচ্ছা ভিতরে চল, আগে ভালো করে সব বল আমাকে। ঘরে এসে বসলো ধৃতিমান। তখনও ওর চোখ থেকে জল পড়ছে। দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু এইভাবে কান্নাকাটি করলে আর যাই হোক কোনো সলিউশন তো বেরোবে না। আমাকে সবটা বিস্তারিত বল। নিশ্চয়ই বলবো, তাই তো এসেছি। অরণ্য, তুই তো জানিস আমি মাঝে মাঝেই নেক্সানে যাই। সে তো জানি, নেক্সন বার তো সেকেন্ড হোম তোর। তা ওখানে কি কীর্তি করলি? না মানে খুনের কেসে তো আর এমনি এমনি ফেসে যাসনি। রিমার সাথে কেসটা কি? কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল ধৃতিমান, তারপর আবার বলতে শুরু করলো। আসলে কিছুদিন আগেই রিমার সাথে আমার পরিচয় হয়, বুঝলি। ওর গান শুনতে আমার খুব ভালো লাগতো, রোজ মুগ্ধ হয়ে শুনতাম জানিস। তারপর তারপর একদিন যেচে আলাপ করতে গেলাম। শুনছেন? একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমি ধীরতিমান, কলমি ধীরতি। আপনার গান আমার খুব ভালো লাগে, রোজই ভাবি কথা বলবো, হয় আর না। কেন ভয় লাগে? না না, ভয় না, আসলে আপনাকে দেখে ভালো বাড়িরই মনে হয়, তাই কথা বললে কি ভাববেন এই ভেবেই। এত ইতস্তত করতে হবে না, আমি কিচ্ছু ভাবছি না। যাক, আচ্ছা একটু কি বসে কথা বলা যায়? নিশ্চয়ই। এবার বলুন, আপনার কি বলার আছে? আমাকে আবার ওষুধ কিনে বাড়ি ফিরতে হবে। কেন, কেউ অসুস্থ? হ্যাঁ, আমার একমাত্র দিদি। হঠাৎই ক্যান্সার ধরা পড়ে, ট্রিটমেন্টও চলছে।
সেরকম কোনো আশা নেই, তাও চেষ্টা করছি সবই দিদিকে বাঁচানোর। ও, খুব খারাপ লাগলো শুনে। না না, ইটস ওকে, সবার জীবনে এরকম একটা স্যাড ইনসিডেন্ট থাকে। এনিওয়ে, আপনার কি আর কোনো কাজ নেই? রোজই দেখি বাড়ি এসে বসে থাকেন, আমি রোজই খেয়াল করি। ওই কোনার সিটটায় সিগারেট আর মদ নিয়ে বসেন, আর দৃষ্টি তো থাকে আমার দিকেই। কি করব, চোখ ফেরাতে পারি না যে। মানে মানে এত ভালো লাগে আপনার গান যে শুধুই একরাশ মুগ্ধতা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব। আমি এখানে কেন গাইছি তাই তো? হ্যাঁ, একদমই তাই। মানে এত সুন্দর গায়কী হবার পরেও এই বারে, কিছু মনে করবেন না, বাট আপনাকে এখানে ঠিক মানায় না। জানি এই প্রশ্নটা আমাকে সবাই করে, জানেন, আর আমি একই উত্তর দিই। দেখুন, গাইতে ভালো পারলেই যে সম্মানিয়া গায়িকা হতে পারে না সবাই, সেটা তো আপনি জানেন। চেষ্টা আমিও করেছি, এই লোকের কথাই ভুলেই আর কি। আমার এত ভালো ভয়েস, এত ভালো গাই, এটসেট্রা এটসেট্রা, অনেক ট্রাই করেছিলাম জানেন সো কল্ড শিল্পী হওয়ার, পারিনি, বারবার ব্যর্থ হয়েছে। তারপর ধীরে ধীরে আমি বুঝলাম, শুধু সুর, তাল আর গায়কির জোরেই সবাই গায়িকা হতে পারে না, আরও কিছু এক্স ফ্যাক্টর লাগে, বা বলতে পারেন কপাল। কপালে না থাকলে হয় না। ধরে নিন আমিও তেমনই অভাগী। মা বাবাকে তো আগেই হারিয়েছি, তারপর দিদির এই অবস্থা, কেরিয়ারও একেবারে জিরো। যাই হোক, কিছু তো করে খেতে হবে। একাডেমিকে খুব একটা ভালো আমি ছিলাম না, তাই ভালো চাকরি পাওয়ারও কোনো আশা নেই। অবশেষে গলার জোরেই এই বারে আগমন হলো। জানতে পারলাম বারে গান গেয়ে বা ডান্স করে একটা ভালো টাকাই ওঠে, অন্তত খেয়ে পড়ে তো বাঁচা যায়। ব্যাস, চাকরিটা নিয়ে নিলাম। তারপর থেকে ভালোই চলছে সব। আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আমারও। নাইস টু মিট ইউ ধীরতিমান। প্রথম আলাপেই আমার ভালো লাগাটা লাভ এট ফার্স্ট সাইটে পরিণত হয়, যদিও এটা মনের মধ্যেই রাখি। ধীরে ধীরে ওর সাথে আমার গভীর বন্ধুত্ব গড়ে ওঠে, আর তারপর আস্তে আস্তে আমরা ঘনিষ্ঠ হই। সপ্তাহে 5 দিন তো আগেই যেতাম নেক্সানে, কিন্তু রিমার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে ওর টানেই 7 দিনই যাওয়া শুরু করলাম। আচ্ছা দাঁড়া, একটু ইন্টারাপ্ট করছি। বলছি, বিষয়টা কি আহেলি জানে? মানে স্টোরিটা বেশ ভালোই লাগছে, বেশ রোম্যান্টিক, কিন্তু বুঝতেই পারছিস প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। এখনও জানে, তবে আগে কিছুই জানতে পারেনি। ঘটনাটা ঘটলো বলেই জেনেছে। তাহলে আগে কি জানতো? 7 দিনই অফিসের কাজে বাইরে থাকিস, তাই তো? অরণ্য, আমি তোকে সব বলবো, তুই যা যা জানতে চাইবি সব, কিন্তু কিন্তু আগে মূল ঘটনাটা শুনে নে প্লিজ। কন্টিনিউ ইউর লাভ স্টোরি। ধৃতিমান আবার বলতে শুরু করলো। গত 14 ফেব্রুয়ারি আমি সব কাজ অফ করে দিয়েছিলাম। সারাটা দিন রিমার সাথে স্পেন্ড করেছি। সকাল থেকে রাত 9টা অবধি ওকে নিয়ে সারা কলকাতা ঘুরেছি। তারপর আবার ওকে বাড়ি ছেড়ে দিয়েছি। ওর শো ছিল। থ্যাংক ইউ ধীরতি, আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য। সে তো তুমি অলওয়েজ আমার কাছে স্পেশাল, বাট ইয়া, ভ্যালেন্টাইন্স ডেতে একটু বেশি স্পেশাল, এই আর কি। আচ্ছা, তাহলে আজ তুমি এনজয় করেছো তো? ভীষণ। এই দিনটা আমি কখনো ভুলবো না। দিন শেষ হয়েছে কোথায়? শোয়ের পরে আবার দেখা হচ্ছে তো। আমি রুমের চাবি নিয়ে রেখেছি, যাও তাড়াতাড়ি শোটা করে এসো। আর হ্যাঁ, আজ আমি কিন্তু ওই কোনার সিটে বসবো না, আজ একদম সামনে বসে তোমার গান শুনবো। নার্ভাস হবে না তো? চলো, অল দ্য বেস্ট। শোয়ে দারুণ পারফরমেন্স করার পর ও 7 নম্বর রুমে আসে, যেখানে আমরা প্রায় দিনই সময় কাটাতাম। আমি আগে থেকেই অপেক্ষা করছিলাম। ওর পছন্দের খাবার ডিনারে অর্ডার করে রেখেছিলাম, সাথে ক্যান্ডেল লাইটও ছিল। ওর খুব ভালো লেগেছিল জানিস। ডিনারের পর একসাথে ডান্সও করেছিলাম আমরা, ওর আর আমার পছন্দের গান চালিয়ে। তারপর ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে ঘনিষ্ঠ হয়ে পড়লাম। মুহূর্তটা খুব এনজয় করেছিলাম, খুব রোম্যান্টিক একটা সময় কাটছিল বলতে পারিস। দিনটা এতটাই সুন্দর ছিল যে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। কিন্তু সেই যে চোখ বুঝলাম, তারপর কোথা থেকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। যখন চোখ খুললাম তখন সকাল হয়ে গিয়েছিল।
দেখলাম পাশে রিমা শান্ত হয়ে শুয়ে আছে। কেমন যেন সন্দেহ হলো জানিস। ওকে ডাকলাম, কোনো সাড়া পেলাম না। তারপর এক লাফে উঠে ওর একদম কাছে যেতেই দেখলাম ওর বুকে ছুরি বসানো। চিৎকার করে উঠলাম, রিমা! ভয়ে দুহাত দূরে সরে গেলাম আমি। তারপরই দরজায় ঠকঠক করলো কেউ। আমি ভয়ে দরজা খোলার সাহস পাচ্ছিলাম না, আবার আবার পালাতেও পারছিলাম না। এক অদ্ভুত সিচুয়েশন। তারপর ভাবলাম, আমি তো কিছুই করিনি, তাহলে ভয় কিসের? সাহস করে দরজাটা খুললাম। দেখলাম বাড়ির দুজন কর্মচারী দাঁড়িয়ে। ওদেরকে সবটা জানালাম। হোটেলের ম্যানেজারকে ডাকা হলো। তারপরই পুলিশ এলো। আমাকে যে কেন ওরা অ্যারেস্ট করলো সেটাই বুঝতে পারছিলাম না। এটা তো আমিও ভাবছি, পুলিশ তোকে কোন প্রুভে খুনি বলল? মানে শুধু একসাথে ছিলিস বলেই কি? আসলে আমার জামায় ওর শরীরের রক্ত লেগেছিল। আর কিছু না, প্রাথমিকভাবে এটাই। পরে ফরেন্সিক রিপোর্টেও এটাই প্রুভ হয় যে রক্তটা রিমার ক্ষত জায়গার। এমনকি সবচেয়ে আশ্চর্যের, ওই ওয়েপেনে আমার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে। তবে তবে এগুলো তো পরে জানা যায়। প্রথমে শুধু জামায় রক্ত দেখেই থানায় নিয়ে গিয়েছিল আমাকে। আর আমার তখন পাগল পাগল অবস্থা। স্যার, আমি কিছু করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন। আরে আমি তো রিমাকে ভালোবাসতাম, তাহলে কেন মারবো ওকে বলুন তো? এরকম সবাই বলে, তারপর যত সময় যায় গল্পটাই বদলে যায়। আরে এই ভালোবাসার জন্য কত মানুষ না খুন হয়ে যায়। বাট আমি খুন করিনি, আমি খুন। সেটা তো প্রমাণ সাপেক্ষ। একটু ওয়েট করুন না, পোস্টমর্টম হোক, তারপর তো এমনি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আমার কোনো কথাই ইন্সপেক্টর মল্লিক শুনলেন না। এমনকি আমার লয়ারকেও ফোন করতে দিলেন না। সারা রাত লকআপে থাকতে হলো। তারপর সকালে অনেক রিকোয়েস্ট করার পর একটা ফোন করতে পারলাম, কিন্তু জামিনের কাগজ রেডি করতেই আরও একদিন লেগে গেল। তাই আরও একদিন আমাকে লকআপেই থাকতে হলো। অবশেষে যেহেতু আমার এগেনস্টে কোনো প্রুফ ছিল না, তাই জামিন পেয়ে গেলাম। কিন্তু পরে যখন রিপোর্টে প্রুভ হলো, আবার লকআপে যেতে হতো। অনেক কষ্টে ওই ওসিকে মোটা টাকা দিয়ে চুপ করিয়েছি। তবে সে তো সাময়িক। প্রুফ যখন পেয়েছে, কেসটা কোর্টে উঠলেই তো আমি আবার জেলে ঢুকবো। কিছু কর অনন্য, প্লিজ। সামনে 10ই মার্চ আমাকে কোর্টে তুলবে। জেলে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না আমাকে। মান সম্মান তো সব জলে যাবে। যেভাবেই হোক তার আগে আমাকে নির্দোষ প্রমাণ করে দে বন্ধু। আমি জানি তুই দারুণভাবে কেস সলভ করিস। আমার বিশ্বাস তুই আমাকে বাঁচাতে পারবি। কি, কেসটা নিবি তো? হ্যাঁ, আর উপায় কি? ছোটবেলার বন্ধুর আবদার কি আর ফেলতে পারি? না, সিরিয়াসলি আমি মন থেকে কেসটা নিলাম, কিন্তু আমাকে সব সত্যি সত্যি বলবি, কিচ্ছু লুকাবি না। মানে যদি এমন কিছুও থাকে যেটা বলতে হয়তো তোর খারাপ লাগবে, সেটাও কিন্তু বলিস, নয়তো আমার কাজের অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, আমি তোকে কিছুই লুকোবো না অরণ্য। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যা যা বলেছি সব সত্যিই বলেছি, কিছুই গোপনে রাখিনি, বিলিভ মি। থ্যাংক ইউ অরণ্য, থ্যাংক ইউ সো মাচ। আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি ধৃতি, তুই যদি সত্যি ইনোসেন্ট হয়ে থাকিস তবেই কিন্তু আমি তোকে বাঁচাতে পারবো। আর যাই হোক, আমি কোনো অপরাধীকে কিন্তু সাপোর্ট করি না, সে আমার যতই ক্লোজ হোক না কেন। এমনকি রক্তের সম্পর্ক হলেও তার অপরাধ আমার কাছে ক্ষমার অযোগ্য। তুই তদন্ত করতে করতেই বুঝবি অরণ্য, আমি যা যা বলেছি তা কতটা সত্যি। আমি সত্যি রিমাকে খুব ভালোবাসতাম রে। আর এইটা ভেবেই তো আরো বেশি খারাপ লাগছে যে শেষে কিনা সেই ভালোবাসার মানুষটার মৃত্যুর দায় আমার কাঁধে। সত্যি খুব প্যাথেটিক। ওকে, মেনে নিলাম তুই সব সত্যি বলছিস, তবে তোর ভালোবাসার মানুষ বোধহয় শুধু একজন নয়, তাই না? আহেলি নামের মেয়েও তো তোর জীবনে আছে, নাকি সে ছিল? কিন্তু আমি যতদূর জানি তোদের ডিভোর্স তো হয়নি। ঠিকই জানিস, ও এখনো আছে আমার জীবনে, অ্যান্ড আই স্টিল নিড হার। ও আমার অভ্যাস, প্রয়োজন, যা বলবি। বাট বোধহয় আরও থাকবে না আমার জীবনে। এসব জানার পর থেকেই আমার সাথে আর কোনো সম্পর্ক রাখছে না। যেদিন আমি অ্যারেস্ট হলাম সেদিন সব জানার পরই ওর ফ্ল্যাটে
শিফট করেছে, আমার সাথে দেখা করে গেছে, যা নয় তাই বলেছে। অবশ্য আমি এরই যোগ্য, কিন্তু কি করব বল, ভালোবাসা তো আর ইচ্ছে করে হয় না, জাস্ট হয়ে যায়। আমি কিছুতেই রিমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। চুম্বকের মতো ও আমাকে আকর্ষণ করত, আমি চাইলেও দূরে থাকতে পারিনি। বাহ, কি এক্সপ্লেনেশন! মানে তুই বলতে চাইছিস যে তুই দুজনকেই একসাথে চাইতিস? মানে সিরিয়াসলি, কি করে পারিস ভাই এরকম? প্রথমত, আহেলি থাকতে অন্য কোনো মেয়ের দিকে তোর নজর যাবে কেন? ওয়াই? আর তুই যদি ওকে সত্যিই ভালোবাসিস তাহলে এটা কি করে হয়? জানি না, আমার তো এইসব মাথায় ঢোকে না কিছুতেই। সেই যে শ্রীপর্ণাকে আমি ভালোবেসেছিলাম, আজ অব্দি অন্য কোনো মেয়ের দিকে আমার চোখ যায়নি। আর যাবেও বা কেন? ভালোবাসা কি ছেলে খেলা নাকি? হ্যাঁ, আরে বিশ্বাস বলেও তো একটা বস্তু আছে নাকি? হ্যাঁ, শুধু কাউকে ভালো লাগা ইটস ন্যাচারাল, তাই বলে তার সাথে যেচে আলাপ করে প্রেমালাপ করবি? আরে নিজেকে আটকাতে হয়, এই ভালো লাগাতেই স্টপ করতে হয়। বাড়িতে নিজের বউ থাকতে সব ছেড়ে এক অজানা মহিলার কাছে পড়ে থাকাটা যে কতটা অন্যায় এটা বুঝতে হয় একটুখানি। তুই অত্যন্ত একটা নোংরা মানুষ স্মৃতি, আমার এইসব না ভাবতে ঘেন্না করছে। আর তুই আমার বন্ধু। সে তুই যাই বল অরণ্য, ভালোবাসা যখন আসে তখন আর কিছুই মাথায় থাকে না। আচ্ছা, রিমার সাথে আলাপ করার সময় তোর একবারও আহেলির কথা মনে পড়েনি? মনে হয়নি তুই ভুল করছিস? না না না, মনে হয়নি। ইনফ্যাক্ট আমি এখনো মনে করছি না যে আমি কোনো অন্যায় করেছি। ভালোবাসা তো কোনো অন্যায় নয়, সে একজনকে হোক বা একসাথে দুজনকে। ভালোবাসা একটা অনুভূতি, এটা তো হয়ে যায়। তোকে আর কিচ্ছু বলার নেই, তুই ভাই গুরুদেব। আমি জানতাম তুই নেশাখোর, তুই রোজ রোজ বারে যাস। এখন তো মনে হচ্ছে শুধুই অ্যালকোহল তোর নেশা নয়, এই মেয়ে দেখতেও তুই যেতিস। না অরণ্য, এটা কিন্তু একেবারেই ভুল। আমি আজ পর্যন্ত রিমা ছাড়া ওই বারে কারোর সাথে ইন্টিমেট হয়নি, বিশ্বাস কর। হ্যাঁ, অনেকবার নেশার ঘরে কারোর অ্যাপ্রোচে রুমে চলে গেছি হয়তো, কিন্তু ঠিক সময় নিজেকে আটকে নিয়েছি, বারবার আহেলির কাছেই ফিরে গেছি। কিন্তু রিমার ব্যাপারটা আলাদা, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না। আমি থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। আচ্ছা, একটা প্রশ্ন, রিমা জানতো তুই বিবাহিত? না, আমি তোকে বললাম না, ও একদম অন্যরকম, খুব ভালো একটা মেয়ে। বাধ্য হয়েই বারে গান গাইতো। ওকে দেখে আমার মনে হয়েছিল ও এই ব্যাপারে জানলে আর আমার কাছে আসবে না, আমাকে ভালোবাসবে না। সেই ভয়ে কিছু জানায়নি, সাহসী হয়নি। বাহ, অসাধারণ। মানে একসাথে দুজন মেয়েকে তুই ঠকিয়েছিস, রিমা তো জানতেও পারলো না তোর আসল রূপটা কি। ছি! তুই আমাকে যত পারিস অপমান কর অরণ্য, কিন্তু কেসটা থেকে আমাকে রেহাই দে প্লিজ। তাড়াতাড়ি তদন্ত শুরু কর, 10 তারিখ তো আর বেশি দিন নেই। তুই আমাকে আগে পোস্টমর্টম রিপোর্টটা এনে দে, মানে ওটা আগে দরকার। হ্যাঁ, তার জন্য তো তোকে থানায় যেতে হবে। কোন থানা জানো? ও হ্যাঁ, ওই গোলবাড়ি, তাই তো? পেপারে লিখেছিল। ঠিক আছে, আমি ওসির সাথে কথা বলে নিচ্ছি। ইন্সপেক্টর দেবাশিস মল্লিকের সাথে দেখা করবি, উনি কেসটা দেখছেন, ওনার কাছেই পোস্টমর্টম রিপোর্ট পেয়ে যাবি। বেশ, আমি দেখে নিচ্ছি। খুনের প্যাটার্ন, মৃত্যুর কারণ সবটা ঠিক করে জানতে হবে আগে। আর নেক্সন বারেও তো যেতে হবে, সেই দিন কে কে কখন কখন এসেছিল সবটা চেক করতে হবে। ম্যানেজারের সাথেও কথা বলতে হবে, স্টাফদের জেরা করতে হবে। তাহলে আজ এইটুকুই থাক। মাথাটা ধরিয়ে দিলি, মাইন্ডটা ডিস্টার্ব করে দিলি পুরো একদম। কফি খাবি? এই এত রাতে? না না, আমি বাড়ি যাই। না দিদি, এত রাতে তুই বাড়ি ফিরবি না, আজ এখানে থেকে যা। শোবার কোনো কষ্ট হবে না তোর, আমার বিছানায় নরম গদি আছে, মানে আমিও একটু আরামপ্রিয় জিনিসই তো, তাই। আরাম দিয়ে আর কি হবে, বরং মাটিতে শোয়া অভ্যাস করা উচিত আমার। কদিন পর হয়তো। এতটা নিরাশ হোস না, বি পজিটিভ। যদি সত্যি ইনোসেন্ট হয়ে থাকিস তাহলে মনে জোর রাখ, সব ভালো হবে। আর আমি তো কেসটা নিয়েছি। দেখ, এটুকু বলতে পারি যে আমাকে কেস দিয়ে আজ পর্যন্ত কেউ নিরাশ হয়নি। সো এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো। আচ্ছা, খেয়েছিস তুই? খাবার গলা দিয়ে নামছে না রে অরণ্য, রিমার মুখটা চোখের সামনে শুধু ভেসে উঠছে। আর একদিকে আহেলির কথাও ভাবছি, ও তো আমাকে আর ক্ষমা করবে না বল।
কি নিয়ে থাকবো বলতো আমি? আচ্ছা, এসব ভেবে ভেবে না খেয়ে থেকে তোর নিজের শরীরের ক্ষতি করছিস তুই। একদিকে বলছিস অরণ্য আমাকে বাঁচা, অন্যদিকে নিজেই নিজেকে শেষ করছিস। ফ্রিজের চিকেন স্টু আছে, দুটো ব্রেড দিয়ে খেয়ে নে। না অরণ্য, আমি আমি পারবো না। আচ্ছা, কতদিন না খেয়ে থাকবি? তোর রিমার আত্মা কি এতে শান্তি পাবে? ও তো তোকে ভালোবাসতো নাকি? জানিস, খুব রাগ হচ্ছে তোর ওপর। যা করেছিস, লজিক যাই থাক না কেন, এগুলো আমার নেবার বাইরে। একদিকে আহেলির সাথে চিট করেছিস, এমনকি রিমাকেও ঠকিয়েছিস। এরপরেও ইট দ্য সেম ওয়ে এইটুকু বলতে পারছি যে তুই রিমাকে সত্যি ভালোবাসতিস, আর তাই ওকে হারিয়ে ওর খুনের দায় নিয়ে তুই থাকতে পারছিস না। বি স্ট্রং। দেখ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তো, জিততে তো হবে তোকে, আর জিতে গেলে তোকে লড়তে হবে। আর লড়তে গেলে এভাবে না খেয়ে থাকলে চলবে না বন্ধু। তাই প্লিজ একটু কিছু খেয়ে নে, যা। অরণ্যর বারবার অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও খেতে বাধ্য হলো ধৃতিমান। তারপর শুয়ে পড়ল। আবার পরের দিন ভোরে উঠেই বাড়ি চলে গেল। এদিকে অরণ্য গোলবাড়ি থানায় গিয়ে ইন্সপেক্টর দেবাশিস মল্লিকের সাথে দেখা করে কেসটার বিষয় সব জানল। প্রথমে পোস্টমর্টম রিপোর্টটা ভালো করে পড়ে নিয়ে ডেড বডির ছবিগুলো বারবার সে দেখতে লাগলো। আচ্ছা, এই ছবিগুলো বারবার দেখছেন, তার মানে কি দেখতে চাইছেন? আমি তো আর ডেড বডি দেখিনি স্যার, তাই এই ছবিগুলোই আমার সম্বল। আচ্ছা, এগুলোর কি এক কপি করে আছে? না, আরেক কপি তো নেই। ঠিক আছে, আমি তাহলে এগুলোর প্রিন্ট বের করে নিয়ে আপনাকে দিয়ে যাচ্ছি। আসলে আমার এগুলো খুবই দরকার, বুঝেছেন? তাই বেশ, তাই করুন, নো প্রবলেম। কিন্তু আপনি প্রুফটা কি করতে চাইছেন মিস্টার সেনগুপ্ত? মার্ডারটা কি ধীরতিমান করেনি? আর কে করেছে সেটাও তো প্রুফ করতে হবে না? কিন্তু সব প্রমাণই তো ওনার এগেনস্টে। ফরেন্সিক রিপোর্টও তো দেখলেন, আর ফিঙ্গারপ্রিন্টও তো মিলে গেছে। তাহলে নেহাত টাকার জোরে খোলা ঘুরে বেড়াচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে জেলেই পৌঁছত। তাহলে আমিও বলছি ও ইনোসেন্ট। তদন্ত তো এখনো শুরুই করিনি, তাই এখনো বেশি কিছু বলতে পারি না, তবে পরে আপনাকে সবই বুঝিয়ে বলবো। আচ্ছা, খুনটা তাহলে 2 থেকে 3টের মধ্যেই হয়েছে, তাই তো? আনুমানিক তাই। ওকে স্যার, এখন আসি তাহলে। অরণ্য ছবিগুলো এক কপি করে প্রিন্ট করিয়ে অরিজিনালগুলো ইন্সপেক্টর দেবাশিসকে দিয়ে গেল। তারপর থানা থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা পৌঁছলো নেক্সন বারে। ওখানে গিয়ে আগেই ম্যানেজারের সাথে দেখা করলো। মিস্টার রায়, গত 14 ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজটা একটু দেখাবেন, আর বারের এন্ট্রি লিস্টটাও। কিন্তু স্যার, এইগুলো দেখে আপনি কি করবেন? আরে, ধীরতিমান মুখার্জি খুনটা করেছে তা তো প্রমাণ পাওয়াই গেছে শুনলাম। অবশ্য জানি না তাও কেন ওকে অ্যারেস্ট করছে না। শুধুই কি টাকার জোরে অপরাধ ঢাকা যায় স্যার? দেখুন, আমি যা যা বললাম প্লিজ আমাকে দিন, ইটস ইম্পর্ট্যান্ট। ওকে, নো প্রবলেম, আমি দেখাচ্ছি। তবে মনে হয় না নতুন কিছু পাবেন বলে। ধীরতিমান প্রায়ই বারে আসতো, বোতল বোতল মদ গিলত, আর মেয়েদের নিয়ে ফুর্তি করত। সেদিনও তাই করেছিল। ভ্যালেন্টাইন্স ডে ছিল, রুমে গিয়ে এনজয় করেছিল। তারপর হয়তো মেয়েটার সাথে কোনো ঝামেলা হয়েছে, ব্যাস ঠুকে দিয়েছে। আর তাছাড়া নেশার ঘরে এইসব হওয়াটা কোয়াইট ন্যাচারাল, জানেনই তো। সেই। এবার প্লিজ ফুটেজগুলো দেখান, আমার তাড়া আছে। রাত 10টা অবধি যা দেখলাম এখনো পর্যন্ত তো সেরকম কিছুই। হ্যাঁ, এখানটা একবার রিপ্লে করুন তো। হ্যাঁ, আর একটু আগে। এই যে এই ছেলেটাকে ও রিমাকে কেমন ভাবে যেন দেখছে, আর ধৃতির দিকেও মাঝে মাঝে তাকাচ্ছে। কিছু একটা গন্ডগোল তো আছে। কে ও? এ তো মাঝে মধ্যেই আসে, নামটা দেখে বলতে পারবো, এখন মাথায় আসছে না। তো দেখুন, লিস্টেই তো আছে। লিস্ট দেখে ম্যানেজার অনিল রায় বলল, হ্যাঁ এই যে স্যার, পেয়েছি। বিনোদ নাম ওর, বিনোদ দত্ত। 2-1 দিন ছেড়ে ছেড়েই আসে। রিমাকে বোধহয় ভালোবাসতো, মানে যেভাবে দেখতো ওকে। ইন্টারেস্টিং। তার মানে কি ত্রিকোণ প্রেম? কিন্তু ধীরতি তো এই ব্যাপারে কিছু আমায় বলল না। তাহলে কি ও জানে না? আচ্ছা ঠিক আছে, 10:30 পর্যন্ত তো দেখা হয়ে গেছে ফুটেজ, এরপর থেকে দেখান। রাত 10টা থেকে ভোর 4টে অবধি ফুটেজ চেক করে দেখলো অরণ্য, তবে তেমন কিছুই পাওয়া গেল না।
আচ্ছা, রুমের দিকে সিসিটিভি নেই? যদি থাকে একবার দেখাবেন। হ্যাঁ আছে তো, দেখাচ্ছি। রাত 1টা অবধি সিসিটিভি ফুটেজে কোনো অস্বাভাবিক কিছুই দেখা গেল না। ঠিক 2টো নাগাদ একটা চেনা মুখ দেখে চমকে উঠল অরণ্য। এ আমি কি দেখছি? এনিওয়ে, ফাস্ট ফরওয়ার্ড করুন। এ কি, রাত 2:30-এর পর থেকে ভোর 4টে অবধি কোনো ফুটেজ নেই কেন? তার মানে ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? রেকর্ড তো আমার ল্যাপটপে থাকে, আর আমার রুমে ঢুকে ল্যাপটপ খুলে কে এমনটা করবে? কার এত সাহস হবে? আপনার পার্সোনাল ল্যাপটপে থাকে? না না, পার্সোনাল না, এই বারের সব রকমের অফিসিয়াল কাজকর্ম হয় ওতে, তাই অফিসেই রাখি। ওকে, আপনি আর একবার এই রেস্টুরেন্টের ফুটেজটা চালান তো। এই যে উনি নেই, কি নাম বললেন যেন? বিনোদ? ও থাকবে কেন? শো দেখেই তো বেরিয়ে গেছে। সেটা নাও হতে পারে। কি? না কিছু না। আচ্ছা, আমি এই রেস্টুরেন্ট এরিয়ার আর রুমের দিকের ফুটেজের কিছুটা ক্রপ করে নিয়ে কপি করে নিচ্ছি আমার পেন ড্রাইভে। ওকে স্যার, কিন্তু এটা নিয়ে কি করবেন আপনি? তাতে আপনার কি দরকার? আমার কাজটা আমাকেই করতে দিন। মনে রাখবেন, পুলিশের পারমিশন নিয়েই কিন্তু আমি এসছি। ম্যানেজার আর কিছুই বলল না। অরণ্য এবার বলল, একবার রেজিস্টার লিস্টটা দেখান তো। হ্যাঁ, এই তো বের করেই রেখেছি, এই নিন স্যার। আচ্ছা, এটাও আমার লাগবে, আমি জেরক্স করে আনছি। কিন্তু স্যার, আচ্ছা ঠিক আছে। অরণ্য রেজিস্টার পেজটা জেরক্স করে অরিজিনালটা দিয়ে দিল ম্যানেজারকে। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা এখন সব স্টাফেদের পাওয়া যাবে? আমাকে কথা বলতে হবে ওদের সাথে। কটা বাজে? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে তো সবার চলে আসার কথা, আমি দেখে নিচ্ছি। স্টাফদের সবার সাথে কথা বলল অরণ্য। কিছু ইম্পর্টেন্ট তথ্য পাওয়া গেল। পরে ধৃতিমানকে ফোন করলো অরণ্য। হ্যালো ধৃতি, আমাকে আহেলির নাম্বারটা দিবি? কেন? না মানে ওকে কি দরকার? কথা তো বলতে হবে। সেদিন কি করছিল, কোথায় ছিল, এগুলো তো জানা দরকার। বাট ওয়াই? এর সাথে কেসটার কি সম্পর্ক? আছে রে আছে, তুই বুঝবি না। একবার নাম্বারটা দিবি? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। ধৃতিমানের স্ত্রী আহেলিকে ফোন করলো অরণ্য। হ্যালো, হ্যাঁ আহেলি। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি ধৃতিমানের বন্ধু অরণ্য বলছি, চিনতে পেরেছো? হ্যাঁ অরণ্যদা, বলো। যাক, ভাবলাম অনেকদিন কথা হয়নি, কি জানি চিনবে কি চিনবে না। আরে না না, বলো কি বলবে। তোমার সব খবর ভালো তো? হ্যাঁ, আমার সব ঠিক আছে। আহেলি, তোমার সাথে একটু কথা ছিল, দেখা করতে পারবে? কথাটা কি ধীরতিমান মুখার্জির বিষয়ে? দেখো, ওর ব্যাপারে কিন্তু আমি কোনো কিছু শুনতে চাই না। তাহলে কি দেখা করবে না? দেখা করব না কেন, কিন্তু ঠিক আছে, বিকেলে চলে এসো। আমার অফিসের সামনে পাশেই একটা ক্যাফে আছে। ওকে, তাহলে ওই 7টা নাগাদ আসছি। ঠিক সন্ধে 7টায় আহিলির অফিসের পাশের কফি শপে পৌঁছে গেল অরণ্য। আহিলি আগে থেকেই ওয়েট করছিল। কি লেট করিনি তো? না না, এই তো সবে 7টা বাজে, একদম রাইট টাইম। আমিও জাস্ট 5 মিনিট আগেই অফিস থেকে বেরিয়েছি। ও আচ্ছা, তাহলে প্রথমে অর্ডারটা দিয়ে দিই। কি নেবে দেখো? আমি আর কি দেখবো, তুমি যা নেবে বলে দাও। ওকে, আমি অর্ডারটা দিয়ে এসে বসি তাহলে। কফি আর স্ন্যাক্স খেতে খেতে অরণ্য বলল, বাহ, তোমাদের এই কফি শপের কফিটা তো বেশ টেস্টি। আচ্ছা, এবার যার জন্য দেখা করেছো সেটা বলে ফেলো দেখি। তুমি তো ধৃতিমানের বিষয়ে কিছু শুনতেই রাজি নয়, তাই কিভাবে বলবো সেটাই ভাবছি। কেন শুনবো বলো তো? 10 বছরের সম্পর্ক আমাদের, 6 বছর ধরে প্রেম, 4 বছরের বিবাহিত জীবন। বেবি নিয়ে প্ল্যানিংও করছিলাম দুজনে, সব তো ঠিকই চলছিল। অবশ্য এটা আমার ধারণা ছিল। তোমার বন্ধু তো আমাকে জাস্ট শক্ট করে দিল, হঠাৎই বিনা মেঘে বজ্রপাত ঘটালো আমার জীবনে। যা হয়েছে হয়েছে, এই নিয়ে আমি আর ভাবতেই চাই না। আমি বেরিয়ে এসেছি ওই মিথ্যে জীবন থেকে, আর ভীষণ ভালো আছি। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। তোমার জায়গায় থাকলে আমিও হয়তো এরকমই রিয়্যাক্ট করতাম। তোমাদের এই বিষয়টা নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না। ধৃতিমানের হয়ে সাফাই গাইতেও আমি আসিনি। তুমি তো জানোই আমি শখের ডিটেকটিভ। যদিও এখন আর শখের বলা যায় না, অনেক কেস আসে, বেশ সময় দিতে হয়। তো ধৃতিমান আমাকে রিকোয়েস্ট করলো ওর কেসটা দেখার জন্য। আসলে ধৃতির বক্তব্য ও নির্দোষ, ওকে খুনের কেসে ফাঁসানো হচ্ছে।
পুলিশ তো মেনেই নিয়েছে ও দোষী। আফটার অল সব প্রমাণই ওর বিরুদ্ধে। এখন শুধুই কোর্টে তোলার অপেক্ষা। আচ্ছা, প্রমাণ যখন পাওয়াই গেছে তখন ও খোলা ঘুরছেই কি করে? ঘুষ খাইয়ে সব হয়। সব প্রমাণ যে ওর বিরুদ্ধে, সেই রিপোর্টগুলোই তো জমা হয়নি। হ্যাঁ, যত্ন করে রাখা আছে ঠিকই, কোর্টে সেগুলো উঠবেও, আর তখনই ওকে অ্যারেস্ট করা হবে। তারপর যতদিন এই কেস চলবে ওকে জেলেই থাকতে হবে। ভাবো, যদি ও নির্দোষ হয় তবে ওর কাছে এটা কতটা যন্ত্রণা। এটা আমি কেন ভাববো? ও ভেবেছে একবারও আমার কথা? ভ্যালেন্টাইন্স ডেতে নিজের বউকে কাজের ব্যস্ততার মিথ্যে গল্প শুনিয়ে অন্য মেয়ের সাথে ফুর্তি করেছে। সারাটা দিন, এমনকি সারাটা রাত ওর সাথেই ছিল। আমার কথা একবারও মনে পড়েনি ওর? তাহলে বলো বলো, আমি কেন ভাববো ওর কথা? কি জন্য ভাবতে যাবো? আরে ওর তো অনুশোচনা বোধও নেই যে ও কি করেছে। প্রেমিকার শোকেই তো পাথর হয়ে আছে। সেদিন সব জানার পর যখন বললাম তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই ধীরতি, ইভেন চিটার, লায়ার, বিশ্বাসঘাতক একটা, এই 10 বছরের সব কিছু এক মুহূর্তে এইভাবে তুমি কি করে মিথ্যে করে দিলে? জানি তোমার সাথে খুব খারাপ করেছি আমি, কিন্তু কোনো অন্যায় তো করিনি আমি। রিমাকে ভালোবেসেছিলাম, আর এতে তো কোনো অন্যায় নেই। রিমাকে আমি মানিনি, বিশ্বাস করো। কেউ ফাঁসাতে চাইছে আমাকে, ওর কোনো শত্রুই হয়তো প্ল্যান করে। তাতে আমার কি? তুমি আমাকে ঠকিয়েছো, এটাই এখন একমাত্র সত্যি আমার জীবনে। সেই সত্যির সাথেই আমাকে এখন বাঁচতে হবে। আর আমাকে রিমাকে ছাড়া বাঁচতে হবে আইলি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আর আমাকে ছাড়া যে বাঁচতে হবে, এতে তোমার কিছুই এসে যায় না, তাই না? কোনো উত্তর ছিল না ওর কাছে। আসলে রিমাকে ছাড়া যে আর কিছুই ছিল না তখন ওর মাথায়, তাই না? ওই মেয়েটাকে পাগল করে দিয়েছে। জানি না কি ছিল ওর মধ্যে, কিন্তু ধীরতি তো আমাকে ভুলেই গেল। কিন্তু আমাকে তো বললো তুমি ওর অভ্যাস, প্রয়োজন, তোমাকেও নাকি ওর দরকার। সে তো আমাকেও বলেছিল, বাট এটা তো আর ভালোবাসা নয়, তাই না? স্বার্থপরতা। হ্যাঁ, ভালোবাসতো, কিন্তু ওটা এখন পাস্ট টেন্স। ভালোবাসলে কি আর অন্যদিকে যেতে পারতো? আমি তোমার সাথে একমত আহেলি। আবারও বলছি, তোমাদের সম্পর্ক নিয়ে আমি কোনো কমেন্ট করব না। আসলে আমি তোমাকে কটা প্রশ্ন করব, সেগুলোর ঠিক ঠিক উত্তর দাও, ব্যাস। প্রশ্ন? কি প্রশ্ন? সেদিন ভ্যালেন্টাইন্স ডেতে, মানে 14 ফেব্রুয়ারির দিন, তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম এই প্রশ্নের মানে অবশ্যই আছে। প্লিজ আমাকে বলো, সেদিন সকালে রাতে তুমি কোথায় ছিলে, কি করছিলে? সিম্পল। ওকে, সো মাই সিম্পল অ্যান্সার ইজ সকালে অফিস গেছি, তারপর বিকেলে বাড়ি ফিরেছি। নাথিং নিউ, সেম ডেইলি রুটিন। রাতে কি করছিলে? মানে বাড়িতেই ছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? রাত 10টায় ডিনার করে আমি ঘুমিয়ে পড়ি। ভ্যালেন্টাইন্স ডেতে কাটানোর মতো তো আর কেউ ছিল না না আমার জীবনে। ঠিক আছে, এটুকুই জানার ছিল। আচ্ছা, যা যা বললে সব ঠিক বললে তো? কি বলতে চাইছোটা কি বলতো অনন্যদা? আমি মিথ্যে কেন বলতে যাব? এক সেকেন্ড। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? মানে তুমি ভাবছো আমি ওই মেয়েটাকে? ওহ মাই গড, সিরিয়াসলি এসব ভাবলেও কি করে তুমি? সবকিছুই ভেবে রাখতে হয় আহিলি, কোনো কিছুই অসম্ভব নয়। তাই বলে আমি মার্ডার করব? করতেই পারো। রাগে মানুষ কি না করে। যেভাবে ধীরতি তোমাকে ঠকিয়েছে, সেই রাগে মেয়েটার খুন করা খুব অসম্ভব তো নয়। আচ্ছা, আর কিছু কি জিজ্ঞাসা করবে? নাহলে উঠতাম। না, আজ এইটুকুই থাক, দরকার হলে আবার পরে কথা হবে। আচ্ছা, তোমাকে কোথাও ড্রপ করে দিই? নো থ্যাঙ্কস, আমি ক্যাব ডেকে নিচ্ছি। আরে তোমার ফ্ল্যাটের পাশ দিয়েই যাব, তাই বললাম। বেশ, তাহলে চলো। গাড়িতে যেতে যেতে অরণ্য বলল, আচ্ছা আহিলি, আরেকটা কথা জানার ছিল। ধৃতির কি এমন কোনো শত্রু আছে যে ওকে এইভাবে খুনের কেসে ফাঁসাতে পারে? আমার তেমন কাউকে জানা নেই। ধীরতিকে জিজ্ঞাসা করতে পারো, আর না হলে তুমি তো তদন্ত করছোই, খবর নিয়ে দেখো। ঠিক আছে, দেখে নেব। চলো, তোমার বাড়িও চলে এসছে। অ্যান্ড সরি, অনেকটা সময় নিয়ে নিলাম তোমার। অবশ্য দরকার হলে আবারও জ্বালাবো, আর দরকার তো হবেই। ইটস ওকে, এনি টাইম। গুড নাইট। গুড নাইট। বাড়ি গিয়ে কয়েকটা বিষয় খাতায় নোট করে রাখছিল অরণ্য। তখনই নীলের ফোন এলো।
হ্যালো, বল কি খবর? কি আবার খবর, এই চলছে আর কি। তোর কি ব্যাপার বলতো? অনেকদিন ফোন টোন করিস না, কি কেস? না, তেমন কোনো কারণ নেই, এমনিই করা হয় না। তাছাড়া কোনো কেসও তো ছিল না, তাই দরকার পড়েনি। হ্যাঁ, জোকস অ্যাপার্ট, বেটা তুইও তো ফোন করিসনি। যাই হোক, শোন, একটা ইম্পর্টেন্ট খবর জানাই। ধৃতিমানের খবরটা জানিস? হ্যাঁ, পেপারে পড়েছি। তোকে বলবো ভেবে আর ফোনটা করা হয়নি। অবশ্য আমি না বললেও তুই যে জেনে যাবি তা জানতাম। তো লেটেস্ট খবর হলো এটাই যে আমি ওর কেসটা দেখছি। হোয়াট? আই মিন, তুই কেন? না মানে, ও যদি খুনটা করেই থাকে তাহলে তো ওকে তুই বাঁচাবি নাই, জানি আমি সেটা। তাহলে খুনটাও করেনি নীল, ও আমাকে সবটা গুছিয়ে বলেছে। ও যেভাবে ভালোবাসতো মেয়েটাকে, ওর খুন করার কোনো মোটিভ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুই ফ্রি থাকলে কাল পরশু বাড়িতে চলে আয়, সব ডিটেলস আমি। ওকে, তাহলে কালকে রাতে আসি বরং। শ্রী আর গুড়িয়া তো নেই। একা, তাই আরামে বসে কেসটা সলভ করতে পারছি। ইস, এরকম ভাবনা তোর? আরে একটা কেস তো স্বাধীনভাবে সলভ করি, ওরা থাকলে তো অফিস সামলেও সংসারের 1000টা কাজ করতে হয়। অবশ্য এখনো করতে হচ্ছে, তবে যদুদা সবটাই করে দেয়, আমি শুধু রান্নাটা করছি, কিন্তু স্বাধীনভাবে। বুঝলাম। তা কালকে কি খাওয়াবি? আগে আয় তো, সেইটা সারপ্রাইজ থাক। বেশ বেশ বেশ, তাহলে তোর ফেভারিট বাকার্ডি নিয়ে আসি। ওরে, জমে যাবে, আয় আয়। খাতায় প্রত্যেকটা স্টেপ লিখে রেখে তারপর বিছানায় হেলান দিয়ে সিসিটিভির ফুটেজগুলো বারবার দেখছিল অরণ্য। এইভাবেই এক সময় চোখটা বন্ধ হয়ে এলো। পরদিন সকালে চোখ খুলেই তাড়াতাড়ি অফিসে পৌঁছালো অরণ্য। অফিসের কাজ শেষ করেই ইন্সপেক্টর দেবাশিসকে ফোন করলো সে। স্যার, একটা হেল্প লাগবে যে, নেক্সন বারের রেজিস্টার কপির একটা পেজ আমি পাঠাচ্ছি, যাতে সেদিনের সমস্ত মেম্বারদের নাম, ফোন নাম্বার সব আছে। ওদের সবার একটু ডিটেলসটা লাগবে স্যার। এই কাজগুলো তো আমরাও করতে পারতাম, কিন্তু প্রয়োজন মনে করিনি, যেহেতু ধীর্তিমানকেই অপরাধী ভেবে নিয়েছি তাই। হ্যাঁ, কিন্তু এবার করুন স্যার, সমস্ত মেম্বারদের বিষয় জানাটা তো দরকার। কার কোথা থেকে কি কানেকশন বেরোবে তা কেউ জানে না। বেশ, আপনি পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ স্যার, আরেকটা বিষয় দেখতে হবে, ওই বারের বাইরের সিসিটিভির রেকর্ড যদি চেক করা যায় তাহলে খুব ভালো হতো। কারণ যদি সত্যি ধৃতিমান ইনোসেন্ট হয়, তাহলে যে খুনটা করেছে তার এন্ট্রিও তো ওই দরজা দিয়েই হয়েছে। আর যদি তা নাও হয়, যদি সে অন্য কোনো জায়গা দিয়েও বারে ঢোকে, তাহলেও আমার বিশ্বাস কিছু তো পাওয়া যাবে। সো প্লিজ স্যার, এই বিষয়টাও একটু দেখবেন। হ্যাঁ, আমি সবটাই দেখেছি, ভালোই যাচ্ছেন, বেশ বুদ্ধি আপনার। সে তো আপনারও আছে, একটু ভেবে দেখলে হয়তো আপনিও এইভাবে এগোতেন, তবে মাথা ঘামাতে চাননি। জানেন তো স্যার, এইভাবেই কত ইনোসেন্ট লোকের সাজা হয়ে যায়। এনিওয়ে, আপনার ফোনের অপেক্ষায় থাকবো স্যার। ফোনটা রেখে একটা দোকানে বসে রোল খাচ্ছিল অরণ্য। তখনই ধৃতিমানের ফোন এলো। হ্যাঁ ধৃতি, বল। ব্যস্ত আছিস? না, এই বাড়ি ফিরবো, রোল খাচ্ছি এখন। যা কি দেবেছে না, চোখে অন্ধকার দেখছিলাম। কেসটার কি আপডেট অরণ্য? আজ রাতে চলে আয় বলছি, নীলও আসবে আজ, 3 জনে গল্প হবে, তোর ভালো লাগবে। তোর কি মনে হচ্ছে আমি এখন আড্ডা দেওয়ার মতো অবস্থায় আছি? না না, একেবারেই তাই নয়, তোর মনটা ভালো লাগবে তাই বললাম। না অরণ্য, আমি আজ আসবো না। তুই ফ্রি হলে ফোন করে সবটা জানাস। রাখলাম। এই শোন, তোর সাথে আরো কিছু দরকারি কথা আছে। কয়েকটা বিষয় দেখেছি, তাতে কিছু প্রশ্ন উঠে আসছে। ভাই, দেখা তো করতেই হবে তোকে, তাহলে কাল আয়। বেশ, তাহলে কাল আসছি, বাই। রাতে নীল আসলে ওকে সবটা ভালো করে বলল অরণ্য। সব শুনে নীল বলল, মানে কেসটা তাহলে এরকম দাঁড়াচ্ছে যে খুনটা অন্য কেউ করে ধৃতিমানকে ফাঁসিয়ে দিয়েছে। আচ্ছা, মর্দের নেশায় ঘুমিয়ে পড়লেই খুনটা এসে কেউ করেছে, তারপর ওর হাতে ছুরিটা ধরিয়েছে যাতে ফিঙ্গারপ্রিন্ট মিলে যায়, আর রক্তও কিছুটা ওই ছিটিয়ে দিয়েছে। একদম ঠিক বুঝেছিস। দেখ, গোয়েন্দার সঙ্গে থাকলে কেমন প্রভাব পড়ে দেখেছিস। কিন্তু আমি ভাবছি রিমাকে যখন ছুরি মারল, ও চিৎকার করেছে নিশ্চয়ই। সেই চিৎকারেও কি ধৃতিমানের ঘুমটা ভাঙেনি? পয়েন্ট, বাট দ্য অ্যান্সার ইজ ব্যাটা এমন নেশা করেছিল যে কিছু টের পাইনি।
মানে শ্রবণ যন্ত্রও অবশ ছিল। বেশ, বুঝলাম। তাই এবার কিভাবে প্রমাণ করবি যে ধীরতিমান নির্দোষ? কোনো সাসপেক্ট পেয়েছিস কি? হ্যাঁ, ওই বারে সেদিন বিনোদ নামের একটা ছেলে এসেছিল, যার সাথে রিমার মেবি কোনো কানেকশন ছিল, বাট নট শিওর। বাট যেভাবে ও দেখছিল রিমাকে, দাঁড়া ওয়েট, তোকে আমি দেখাচ্ছি। সিসিটিভির ফুটেজটা পেন ড্রাইভে চালিয়ে দেখালো অরণ্য। তারপর বলল, এর সাথে কথা বলতে হবে, এছাড়াও বাইরের সিসিটিভির ফুটেজে কিছু পেলেও পেতে পারি। ইন্সপেক্টর দেবাশিসকে বলেছি, হয়তো কালকের মধ্যেই ওটা পাওয়া যাবে। ওকে, দেন কন্টিনিউ ইউর ইনভেস্টিগেশন। আর কোনো হেল্প লাগলে এই বন্ধুটিকে চট করে একটা জাস্ট ফোন করবি। আবার এইসব বলছিস? আচ্ছা, আমার ফেভারিট বাকাটিটা কোথায়? আগে আমার সারপ্রাইজ ডিনারটা রেডি হোক, তারপরে তো। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে চল, ডিনার রেডি আছে। এই তো, চলো চলো। পরের দিন সকালে ইন্সপেক্টর দেবাশিসের ফোনে ঘুম ভাঙল অরণ্য। হ্যালো মিস্টার সেনগুপ্ত। হ্যাঁ বলুন স্যার। তা এত সকালে কিছু আর্জেন্ট আছে নাকি? বারের আউটসাইডে সিসিটিভি ফুটেজটা পেয়ে গেছি, এসে দেখে নিন। আমি তো দেখলাম, তেমন তো কিছুই সন্দেহজনক বলে মনে হলো না। সবাই নর্মাল আসছে যাচ্ছে, বলা যায় না আপনার চোখে ব্যতিক্রম কিছু ধরা পড়লেও পড়তে পারে। ওকে স্যার, আমি এসে দেখে নিচ্ছি। থানায় গিয়ে সিসিটিভির ফুটেজটা ভালো করে দেখছিল অরণ্য। এখনো পর্যন্ত সেরকম কিছুই তো। ও মাই গড, এ কি দেখছি স্যার? স্যার রিপ্লে করুন। ঠিকই দেখছি তাহলে, টাইম 11:22। ঠিক আছে স্যার, চালান, পুরোটা দেখে নি। পুরোটা দেখে নিয়ে অরণ্য বলল, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এইভাবে মিলেমিশে কাজ করলে খুব তাড়াতাড়ি কেসটা সলভ হয়ে যাবে। খুব খুশি দেখাচ্ছে আপনাকে। কোনো ক্লু পেলেন নাকি, বা কোনো সাসপেক্ট? পরে বলবো স্যার, একটু নিজের মতো করে গুছিয়ে নি, তারপর আপনাকে তো বলতেই হবে। আচ্ছা, এই পার্সনটা আমাকে ক্রপ করে দেবেন একটু? এই পোর্শনে তার মানে কিছু দেখেছেন। আচ্ছা, এই ছেলে মেয়েগুলো যে পরপর ঢুকলো, এদের মধ্যেই কি কাউকে? প্লিজ স্যার, একটু সময় দিন না, সব জানতে পারবেন। আচ্ছা আমি আসছি, এক্ষুনি একটা কাজে বেরোতে হবে। তাড়াতাড়ি থানা থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট করছিল অরণ্য। এমন সময় অরণ্যর সামনে এসে দাঁড়ালো ধৃতিমান। আরে তুই এখানে? আজ রাতে তো আমার বাড়ি আসবি জানতাম। হ্যাঁ, সে তো আসবই, কিন্তু তোকে একটা কথা জানানো ছিল অরণ্য, খুব আর্জেন্ট। তাই তোর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তালা বন্ধ। যদুদার সাথে দেখা হলো, বললো তুই নাকি থানায় গিয়েছিস, তাই চলে এলাম। তাহলে তো ভালোই করেছিস। কি কথা জানানোর আছে বল। আসলে চল কোথাও বসে বলছি। বেশ, তবে আমার বাড়িতেই চল, আজ তো আমার ছুটি। লেটস গো। ধৃতিমানকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে 2 কাপ কফি নিয়ে বসলো অরণ্য। নে, এবার বল, কি আর্জেন্ট কথা? আসলে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম অরণ্য, মনে পড়তেই ভাবলাম তোকে বলি, হয়তো তোর কাজে লাগবে। বিনোদ নামের একটা ছেলে ছিল রিমার জীবনে, রোজ রিমার গান শুনতে আসতো। এক কথায় রিমার জন্য পাগল ছিল। যদিও বিষয়টা পুরোই একতরফা, রিমা ওকে একেবারেই পছন্দ করতো না, তবে ও আমাদের রিলেশনটা জানতো, তাই রিমার সাথে খুব ঝামেলা করতো, পদে পদে বিরক্ত করতো ওকে। এবার রাগ আর হিংসা থেকে যদি, মানে হতেই তো পারে। তুই ঠিকই বলেছিস। সিসিটিভির ফুটেজ দেখেছি, ছেলেটা বসেছিল, এক দৃষ্টিতে তাকিয়ে রিমার প্রোগ্রাম দেখছিল। মাঝে মাঝে অন্য কোনো একদিকে তাকিয়ে মুখটা গম্ভীর হয়ে যাচ্ছিল, মেবি তোর দিকেই দেখছিল। ওকে সাসপেক্ট লিস্টেও রেখেছি আমি। আজকেই দেখা করবো ওর সাথে। এই তো বাড়ি এসেই ফোন করতাম ওকে, তবে আমি আর একটা স্ট্রেঞ্জ জিনিস দেখলাম, তাই তাড়াতাড়ি বেরোচ্ছিলাম, আর তুই এসে পড়লি। কি স্ট্রেঞ্জ জিনিস দেখলি? দেখেছি, তবে এখনই বলবো না। আগে তার কাছে যাব, তাকে কিছু প্রশ্ন করব, তারপর ডিটেলস তোকে বলবো। তার মানে এও কোনো সাসপেক্ট? 100%। এবার আমি প্রশ্ন করলে সে কি সাফাই গায় সেটাই দেখার। আর এই দুজনকে জেরা করার পর আরেকজনের সাথে দেখা করতে হবে। কে? রিমার দিদি সুমনা, যার জন্য ও বারে গান গাইত। ও ট্রিটমেন্টের জন্যই তো রিমা এত কষ্ট করছিল। ওর সাথে দেখা করাটা দরকার। মেবি কোনো নতুন সাসপেক্ট পেয়ে যাই। ও নিশ্চয়ই রিমার কোনো শত্রু থাকলে সেটা জানবেই। হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস অরণ্য। তাহলে বন্ধু, আমি এখন বেরোলাম,
অনেক কাজ আছে বুঝলি, ছুটির দিন একেবারেই নষ্ট করতে চাই না। চল, আমিও বেরোবো, আর আবার কাল বা পরশু আসবো তোর বাড়িতে। তুই ততক্ষণ তোর কাজটা এগিয়ে নে। একদম। ধৃতিমান আর অরণ্য একসাথেই বেরোলো। তারপর ধৃতিমান ওর বাড়ির দিকে চলে গেল, আর অরণ্য টার্ন নিল আহেলির ফ্ল্যাটের দিকে। শনিবার আহেলির ওয়ার্ক ফ্রম হোম, ঘরেই ল্যাপটপে বসে কাজ করছিল সে। কলিং বেল বাজাতেই নিজে গিয়ে দরজা খুলল সে। আরে অরণ্যদা, তুমি মানে হঠাৎ করে এই সময়ে? তার মানে অসময়ে এসে তোমাকে ডিস্টার্ব করে দিলাম, সরি, বাট কি করব বলো, দরকার ছিল যে। না না, সে ঠিক আছে, আসলে ফোনও তো করনি, তাই ভেতরে এসো, ভেতরে এসো। যাক, এন্ট্রিটা পেলাম অন্তত। কি যে বলো, প্লিজ বসো। চা, কফি, সফট ড্রিঙ্কস কি চাই? যা দেবে, মানে গলাটা ভিজলেই হলো। ওকে, আমি তাহলে সফট ড্রিঙ্কসই আনছি, কেমন? 2 গ্লাস অরেঞ্জ জুস নিয়ে এসে বসলো আহেলি। এবার বলো, কি এমন আর্জেন্ট কথা ছিল? আচ্ছা আহেলি, তুমি বলেছিলে 14 ফেব্রুয়ারির রাতে তুমি বাড়িতেই ডিনার করে ঘুমিয়ে পড়েছিলে, ঠিক তো? হ্যাঁ, কেন বলো তো? এখনো তোমার ভয়েসে এত কনফিডেন্স সাউন্ড করছে। ওয়াও, তার মানে তুমি সত্যি সত্যি বাড়িতে ছিলে, তাই তো? হ্যাঁ, তা অত রাতে বাড়িতে না থেকে আমি কোথায় থাকবো? অদ্ভুত তো, এই প্রশ্নের মানে কি অরণ্যদা? তাহলে এখনো মানেটা বুঝতে পারছো না? না, একদমই বুঝতে পারছি না। এসব অবান্তর প্রশ্ন করে আমার কাজের সময়ও তুমি নষ্ট করছো। আই এম সরি, বাট আমি বলতে বাধ্য হচ্ছি। আহেলি, তোমার এত ভালো অভিনয় সত্তা থাকা সত্ত্বেও সিনেমা জগতে ট্রাই করলে না কেন বলো তো? তুমি তো দারুণ অভিনেত্রী হতে পারতে। অরণ্যদা, কি এখনো ফালতু কথা বলে যাচ্ছ? কি বলতে চাইছো সরাসরি বলো তো, নাহলে প্লিজ এক্সকিউজ মি। সে তো বললামই, তুমি সঠিক উত্তরটা দিলে না, তাই আর কিছুই বলার নেই আমার। এবারে সরাসরি দেখাবো। পকেট থেকে পেন ড্রাইভ বের করে অরণ্য হেসে বলল, হ্যাঁ, এটা একটু তোমার ল্যাপটপে চালাতে হবে। পারমিশন আছে ম্যাডাম? মুখটা যেন শুকিয়ে গেল আহেলির। ঢোক গিলে বলল, এতে কি আছে? চালাই, তারপর দেখে নাও। মেয়াই। পেন ড্রাইভটা লাগিয়ে একটা ভিডিও ক্লিপ চালালো অরণ্য, বারের আউটসাইড সিসিটিভি ফুটেজের। আহেলি ক্লিপটা দেখে প্রথমে চমকে উঠল, তারপর মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ল। তা এখনো কি তোমার একই বক্তব্য আহেলি? দেখো, সিসিটিভির ফুটেজ তো অন্য কথা বলছে, কিন্তু তোমার বক্তব্য আমি তাও শুনবো। আফটার অল তোমরা আমার বন্ধু, আমি তো তোমাদের সাথে ফর্মাল হতে পারি না। সো নাও টেল মি, হোয়াট ইজ ইয়োর এক্সপ্লেনেশন? মানে এটা দেখার পর তুমি কি বলবে? আহেলি তখনও চুপ করেই বসে আছে। অরণ্য আবারও জিজ্ঞেস করলো, কাম অন আহেলি, এবার তো বলো, হোয়াট ইজ দিস? কি করছিলে তুমি ওখানে? এদিকে বাড়িতে ছিলে বলেছিলে, অথচ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে তুমি ঠিক 1:05 নেক্সানে এন্ট্রি করছো। আহেলি মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, আমি গিয়েছিলাম নেক্সন বারে। কি করব বলো? অস্বস্তি হচ্ছিল আমার এটা ভেবে যে ও আমার সাথে না থেকে অন্য কোনো মেয়ের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে, এমনকি রাতটাও। আচ্ছা বলো, এটা কি কোনো ওয়াইফ মেনে নিতে পারে? বুঝলাম, কিন্তু ওখানে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? ধীরতিমানকে টেনে বাড়িতে নিয়ে আসা, নাকি রাগে ওর গার্লফ্রেন্ডকে মার্ডার করা? হোয়াট? মার্ডার? অরণ্যদা, আমি ওখানে গিয়েছি বলেই যে রিমাকে মার্ডার করেছি এটা তো নাও হতে পারে। তাহলে বলো কি করতে গিয়েছিলে? মানে আমি তো সরাসরি মার্ডার করা ছাড়া আর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাহলে তুমি তোমার ভাবনা নিয়েই থাকো, বাট আমি কিন্তু শুধুই কি বলো, কেন গিয়েছিলে? রিমাকে জিজ্ঞেস করতে গিয়েছিলাম কেন আমার ঘর ভাঙলো, আর বলতে পারো ওদের রাতটা নষ্ট করতে গিয়েছিলাম। পেরেছিলে কি? মানে রাতটা নষ্ট করতে পেরেছিলে? আহেলি আবারও মাথা নিচু করে রইল। সত্যিটা বলো আহেলি, যদি মার্ডার নাই করো তাহলে কেন গিয়েছিলে? কিছু বিশেষ কারণ তো নিশ্চয়ই আছে। আমি শুধুই রিমাকে কি? দেখো, রুমের বাইরের ক্লিপটাও কিন্তু আমার কাছে আছে। তুমি যে ওদের রুমের দিকেও গিয়েছিলে সেটা আগেই দেখেছিলাম। শুধু তোমার এন্ট্রি টাইমটা জানার জন্য এই আউটসাইড ফুটেজটা দরকার ছিল, তাই এই দুটো ফুটেজ দেখার পরেই তোমার কাছে এলাম। সো ইয়োর এন্ট্রি টাইম ইজ রাত 1:05, তবে এক্সিট টাইমটা জানি না, কারণ সেটা রেকর্ডে নেই। মেবি 2:30 পর, তাই না?
সাসপিশিয়াস। এনিওয়ে, এই ক্লিপটা দেখো। ক্লিপটা দেখে ঘামতে লাগলো আহেলি। তারপর মৃদু স্বরে বলল, অরণ্যদা, তুমি ভুল ভাবছ। আমি রিমাকে মারিনি। হ্যাঁ, কিন্তু মারতে তো গিয়েছিলে। দেখো, এই ক্লিপটা পুলিশকে দিলে কিন্তু তোমাকেও লকআপে ঢুকতে হবে আহেলি। আমি চাই না তুমি হ্যারাস হও, তাই পার্সোনালি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কি প্ল্যান ছিল, আর ওখানে গিয়ে কি করেছো, কি দেখেছো, সবটা আমাকে বলো। দেখো, পুলিশ নেহাত কেসটা ধৃতিমানের ওপর ঠেলে দিয়েছে, তাই ইনভেস্টিগেশন করেনি। নয় এই ক্লিপগুলো ওদের হাতে পড়লে তুমি এতক্ষণে লকআপের ভেতরে থাকতে। কেঁদে ফেললো আহেলি। তারপর বলল, আমি সত্যি মারিটা করিনি অরণ্যদা। আমি শুধুই কথা বলতে গিয়েছিলাম, আর এটাই একমাত্র সত্যি। তাহলে এটাই তোমার ফাইনাল স্টেটমেন্ট? ওকে, গুড, এটাই আমি নিলাম। ডোন্ট ওয়ারি, কোনো স্ট্রং প্রুফ না পাওয়া অবধি পুলিশকে আমি কিছুই জানাবো না। এমনিতে সেদিন রেজিস্টার্ড মেম্বারদের ডিটেলস কালেক্ট করা হচ্ছে, হয়তো তোমাকেও ফোন করা হবে, সামলে নিও। এখন আসি, বাই। আর যদি কিছু বলতে ইচ্ছে হয়, সো কল মি এনি টাইম। অরণ্য চলে গেল। আহেলি কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না। বাড়ি গিয়ে অরণ্য বিনোদকে ফোন করলো। হ্যালো, বিনোদ দত্ত বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি অরণ্য সেনগুপ্ত। আপনার সাথে একটু কথা ছিল রিমার বিষয়ে। কে কে রিমা? কেন, চেনেন না বুঝি? আকাশ থেকে পড়ছেন যে? না চিনি, মানে আসলে কি? না কিছু না। আচ্ছা, রিমার বিষয়ে কি কথা? ও যে মার্ডার হয়েছে সেটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ শুনেছি। তা সেই বিষয়ে কিছু কথা ছিল আর কি। ওকে, কিন্তু আপনি কে? মানে মার্ডার নিয়ে প্রশ্ন করবেন যখন বলছেন, তাহলে পুলিশ কিংবা গোয়েন্দা নিশ্চয়ই। ইন্টেলিজেন্ট, একদম ঠিক ধরেছেন, আমি গোয়েন্দা। তা আপনার সাথে একটু দেখা করতে পারি? বিকেলে বিনোদ দত্তর বাড়িতে গিয়ে দেখা করলো অরণ্য। এবার বলুন স্যার, কি প্রশ্ন আছে? মিস্টার দত্ত, রিমার সাথে আপনার কি রকম সম্পর্ক ছিল? মানে ওকে কিভাবে চিনতেন? আমি রিমার কলেজে পড়তাম, আমরা বন্ধু ছিলাম। শুধুই বন্ধু? হ্যাঁ, কেন বলুন তো? না, আমার কাছে ইনফরমেশন ছিল যে আপনি রিমাকে পছন্দ করতেন। হ্যাঁ, সে তো করতামই, মানে বন্ধু যেমন বন্ধুকে পছন্দ করে তেমনই। এত বন্ধু প্রীতি যে রোজ গান শুনতে চলে আসতেন? হ্যাঁ, এ তো নর্মাল ব্যাপার, বন্ধুর গান শুনতে তো আসতেই পারি। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা, একটা ক্লিপ দেখাচ্ছি, ওয়েট। ভিডিও ক্লিপটা দেখিয়ে অরণ্য বলল, যেভাবে দেখছেন তাতে তো মনে হচ্ছে না যে আপনি শুধুই বন্ধুর গান শুনতেই এসেছেন। বলতে কি চাইছেন আপনি? এটাই যে আপনি রিমাকে ভালোবাসতেন, আর ভালোবাসা না হলে সেটা চাহিদাও হতে পারে। হয়তো ওকে কাছে পাওয়াই আপনার উদ্দেশ্য ছিল। কোনো প্রমাণ ছাড়ে বেশ বাজে বকে যাচ্ছেন তো। সেটা আমার স্বভাব। এনিওয়েজ, কথাটা শেষ করি। তা নিজের বাসনাটা পূর্ণ করতে পারছিলেন না বলেই জ্বলছিলেন নাকি? এদিকে রিমা তো আপনাকে পাত্তাই দিত না, আর একদিকে ধৃতিমানের সাথে রিমাকে দেখেই মেজাজটা হারিয়ে ফেলতেন আপনি। হয়তো এইসবের শেষ ছিল রিমার মার্ডারটা। কোনো প্রমাণ থাকলে দেখান, না হলে আসতে পারেন। না, এখনো কোনো পাকা প্রমাণ পাইনি। শুধুই এই ভিডিও ক্লিপে রিমার প্রতি আপনার এই তুখর দৃষ্টি দেখে আপনার সিক্রেট ভালোবাসা অনুমান করেছি মাত্র। আর সেই ভালোবাসার থেকেই যে অপরাধ জন্ম নিতে পারে এটা গেস করেছি, ব্যাস। ভুল গেস করেছেন। আমি রিমাকে যদি ভালোবেসেই থাকি, তবে ওকে মার্ডার কেন করব? ওই যে বললাম, ধৃতিমানের সাথে রিমাকে আপনি সহ্য করতে পারতেন না। এদিকে বুঝতেই পেরেছিলেন যে এই জীবনে আপনি রিমাকে আর পাবেন না, ও ধৃতিমানের গার্লফ্রেন্ড হয়েই থেকে যাবে। তাই প্ল্যান করে ওকে সরিয়ে দিলেন। কি ঠিক বললাম তো? যাকে তো আপনার এই চালে আর একদিকে আপনার শত্রু অর্থাৎ রিমার লাভার ধৃতিমানও ফেসে গেল। আপনার বদলাও পূর্ণ হলো, মানে এক ঢিলে দুই পাখি কুপোকাত। বাহ, ভালোই প্রেডিকশন করেছেন। এবার স্ট্রং এভিডেন্স জোগাড় করে এটাকে বাস্তবায়িত করুন। হ্যাঁ, সে তো করবই। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। টাইমটা দেখেছেন? রাত 2টো। তা এতক্ষণ আপনি বাড়ি কি করছিলেন? শো তো রাত 12টায় শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, আরেকটা ক্লিপ দেখাচ্ছি, ওয়েট। এই দেখুন, রাত 2:10। ওদের রুমের বাইরে আপনি কি করছিলেন বলুন? দেখুন বিনোদ, এই সব প্রমাণ কিন্তু আপনাকে কাঠগোড়ায় দাঁড় করাবে। কোর্টে তো আপনাকে বলতেই হবে, তাই ভালো হয় না আপনিই আমাকে বলে দিন। কোনো উত্তর দিল না বিনোদ।
চুপ করেই রইল সে। আপনি যদি সত্যি ইনোসেন্ট হয়ে থাকেন তাহলে প্রশ্নগুলোর স্পেসিফিক অ্যান্সার তো থাকবেই আপনার কাছে, কিন্তু আপনি তো বাক্যহীন। বেশ, আমি তাহলে ধরেই নিচ্ছি আমার ধারণাই ঠিক। কি ধারণা করেছেন আপনি? খুনটা আমিই করেছি, তাই তো? তাহলে জেনে রাখুন আপনি ভুল গেস করেছেন। হ্যাঁ, আমি ওদের রুমের বাইরে ছিলাম অনেকক্ষণ। আসলে আমি রুমে গিয়ে ওদের রাসলীলা ভঙ্গ করার প্ল্যানে ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর রিয়েলাইজ করলাম ইটস রং, তাই ব্যাক করেছি। আর আমি কটায় ব্যাক করেছি এটা নিশ্চয়ই আছে ফুটেজে। না, নেই, কারণ খুব আশ্চর্যজনকভাবে 2:30-এর পর থেকে কোনো ফুটেজ আর পাওয়া যায়নি। ম্যানেজার বলল ক্যামেরাটা নাকি হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল। কি অদ্ভুত না? সেটা তো আমার জানার কথা নয়। হ্যাঁ, সে ঠিক, কিন্তু ভাববার বিষয় তো। তাহলে আপনি ভাবুন, এটাই তো আপনার কাজ। ভাবছি তো। আচ্ছা, আজ তাহলে এইটুকুই থাক, পরে দরকার হলে আবার কথা হবে। অরণ্য বাড়ি গিয়ে আবার সিসিটিভির ভিডিও ক্লিপগুলোই দেখছিল বারবার। তারপর ডেড বডির ছবিগুলো খুব মন দিয়ে দেখতে লাগলো। এমন সময় ইন্সপেক্টর দেবাশিসের ফোন এলো। হ্যালো মিস্টার সেনগুপ্ত, এই বারের সমস্ত মেম্বার ডিটেলস চেক করা হয়ে গেছে। সেদিন মোট 41 জন মেম্বার ছিলেন ওই বারে। তাদের সবার সাথেই ফোন করে কথাও বলা হয়েছে, তবে কোনো কানেকশনই পাওয়া যায়নি। এবার আমি ভাবছিলাম ওদেরকে ইন্ডিভিজুয়ালি থানায় ডেকে জেরা করে দেখি একবার। দেখুন, অনেক কাজের মাঝেও কিন্তু আমাদের স্টাফরা এই কেসটাকে গুরুত্ব দিচ্ছে, শুধুমাত্র আপনার কথার ওপরই ভরসা করে। এটা তো আপনাদের ডিউটি স্যার, বাট থ্যাংক ইউ আমার কথায় কেসটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য। কিন্তু ওদেরকে জেরা করার এখনই প্রয়োজন নেই। শুধু বলে দিন ওরা যেন কেউ কলকাতার বাইরে না যায়, পরে প্রয়োজন হলে ডেকে নেওয়া যাবে। আসলে আর একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছি, ওগুলো আগে দেখে নিই, তারপর। বেশ, তাই হবে। আসলে আমরা তো ধীরতিমানকেই খুনি বলে মেনে নিয়েছি, যেহেতু প্রমাণিত। তবুও আপনার বিশ্বাসকে সম্মান দিয়েই আপনার কথা মতোই সবটা করছি। 10 তারিখ পর্যন্ত তো টাইম আছেই আপনার কাছে, চেষ্টা করে যান। আমরা অবশ্যই আপনার পাশে আছি। যে কোনো সাহায্য লাগলে ফোন করবেন, কেমন? থ্যাংক ইউ এগেইন স্যার। ছাড়লাম। ফোনটা রেখে অরণ্য ছবিগুলো আবার দেখতে লাগলো, আর দেখতে দেখতে এবার একটা জায়গায় এসে থেমে গেল। পেন দিয়ে ছবির মধ্যে মার্ক করে রাখলো। তারপর নীলকে ফোন করলো। শোন না, কাল একবার দেখা করতে পারবি? হ্যাঁ, ওকে, তাহলে অফিস শেষ করে আমাদের ফেভারিট কফি শপে, ঠিক আছে? চল, বাই। পরের দিন অফিস ছুটির পর নীলের সাথে ক্যাফেতে বসে কেসটার বিষয়ে আলোচনা করছিল অরণ্য। আচ্ছা, কেসটার কি আপডেট এখন? কোনো সাসপেক্ট পেলি নাকি? বিনোদ তো লিস্টে ছিলই, আরেকজন খুব সারপ্রাইজ ভাবে ঢুকে গেছে। কে সে? ধীরতিমানের স্ত্রী আহেলি। কি বলছিস রে? আহেলি? ও মার্ডার করবে? সিসিটিভি ফুটেজ তো সন্দেহের তীর ওর দিকেই ছুটছে, বাট প্রচণ্ড কনফিউজড করছে এই সাসপেক্টরা। ওই ফুটেজে বিনোদ, ওয়েট, তোকে সবটাই দেখাচ্ছি। এই দেখ, ভিডিও ক্লিপগুলো নীলকে দেখালো অরণ্য। ইস, রুমের ভেতরে যদি একটা ক্যামেরা থাকতো, সব কনফিউশন দূর হয়ে যেত। ওটাই তো থাকে না বন্ধু, আর থাকা উচিতও না। যতই হোক প্রাইভেট ম্যাটার। যাই হোক, আমি পুলিশকে কড়া নজর রাখতে বলেছি এই দুজনের ওপর। কিছু একটা প্ল্যান করে এদের ফাঁদে ফেলতে হবে, যাতে খুনি নিজেই স্বীকারোক্তি করে। এবার শোন, তোকে যেই কারণে আমি ডেকেছি, কেসটা স্ট্যাটাস তো জানাতামই, কিন্তু আরেকটা জিনিস দেখানোর ছিল। অফিসের ব্যাগ থেকে ডেড বডির ছবিগুলো বের করে নীলকে দেখালো অরণ্য। ছবিগুলো ভালো করে দেখ, তারপর বলছি। ভালো করে দেখে নিয়ে নীল বলল, দেখলাম। কি দেখাতে চাইছিস বলতো এক্স্যাক্টলি? এই যে ছবিতে রক্ত দেখা যাচ্ছে, মানে ছুরিটার চারপাশে যে রক্ত আর পেটের উপর এই 1 ফোঁটা রক্ত, দুটোর কালার মিলিয়ে দেখতো। তা এতে কি মিলাবো? মানে আমি ঠিক বুঝলাম না ভাই, একটু ক্লিয়ারলি বল। আরে তোর কি এই দুদিকের রক্তের কালার এক মনে হচ্ছে? হ্যাঁ, একই তো। না না না, পেপারটা একটু হালকা লাগছে, পেপারটা। এটাই বলতে চাইছি। হ্যাঁ, আরে কিন্তু কি বলতে চাইছিস? মানে কালার আলাদা হলে কি প্রমাণ হয়? দেখ, স্পেসিফিক কিছু এখনই বলছি না, আর একটু দেখি, ভাবি, তারপরে বলবো। বাট বিষয়টা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন উঠতে হবে, রিমার দিদির বাড়িতে যাব কথা বলতে। ও, এখনই যাবি? আজ তো যেতেই হবে।
একটা একটা করে কাজ শেষ করছি, বেশি সময় আর নেই। ওকে, তাহলে দেখ যদি কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য পেয়ে যাস। হ্যাঁ, সেই আশাতেই তো আছি, দেখা যাক। কোথায় বাড়ি যেন রিমার? পার্ক সার্কাস। রাত 8:30টায় রিমার দিদি সুমনার বাড়িতে গিয়ে পৌঁছলো অরণ্য। কলিং বেল বাজাতেই দরজাটা আস্তে করে খুলে দিল সুমনা। নমস্কার ম্যাডাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা, আমি ডিটেকটিভ অরণ্য সেনগুপ্ত। আপনার বোন রিমার কেসটা আমি স্টাডি করেছি। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন, বসুন, আমি জল নিয়েই আসছি। ধন্যবাদ ম্যাডাম, আপাতত জল লাগবে না, কয়েকটা প্রশ্ন করেই বেরিয়ে যাব। কি প্রশ্ন? মানে আমি যতদূর জানি ধীরতিমানকে অ্যারেস্ট করা হয়েছে, ওই যখন খুন করেছে তখন আর প্রশ্ন কিসের? ওকে অ্যারেস্ট করা হয়েছে বলেই যে ও খুনটা করেছে, এর কোনো যুক্তি আছে আপনার কাছে? না, আসলে শুনছিলাম। যাই হোক, কি প্রশ্ন আছে করুন। প্রথম প্রশ্ন, আপনার কি মনে হয় ধৃতিমান খুনটা করেছে? কি জানি, রিমা তো বলতো ওকে খুবই ভালোবাসে, এখন আবার শুনছি ছেলেটা বিবাহিত। রিমা তো জানতোই না, তার মানে লুকিয়েছে। এবার আরও কি উদ্দেশ্য ছিল কি জানি। আর যাই হোক, সৎ মানুষ তো নয়, ঠকিয়েছে আমার বোনকে, ফ্রড। বলা যায় না, হয়তো খুনটা ওই করেছে। কিন্তু ধৃতিমান তো বলেছে ওকে ফাঁসানো হয়েছে, ও খুনটা করেনি। খুনি কি অত সহজে স্বীকার করে নিজের অপরাধ? হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, রিমার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? যেমন বনে বনে সম্পর্ক থাকে ঠিক তেমনই ছিল, অবশ্য একটু বেশি ছিল বলতে পারেন। রিমা তো আমার জন্যেই বারে গান গাইতো। আমার ক্যান্সার জানার পরেই ও নিজের সব স্বপ্ন চাহিদা ছেড়ে বার সিঙ্গার হিসেবে জয়েন করে। সবই শুনেছি। আচ্ছা, রিমার কি কোনো শত্রু আছে যে ওকে এইভাবে মার্ডার করতে পারে? থাকতেই পারে, বারে গান গাইতো যখন কত রকম লোকের সাথেই তো আলাপ হতো। এবার কার সাথে কি করেছে তা জানবো কি করে? তা ঠিক। আপনার ট্রিটমেন্ট এখন কেমন চলছে? চলছে কোনো রকমে, তবে রিমা নেই। আর কতদিন এইভাবে টানতে পারবো জানি না। না না, এরকম বলছেন কেন? আমি দেখছি যদি কোনো ব্যবস্থা করতে পারি। যার জন্য রিমা এত কষ্ট করেছে সেই উদ্দেশ্যটা যেন সফল হয়, সেই চেষ্টাই করব। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আজ তাহলে আসি। চলেই যাচ্ছিল অরণ্য। ঘরে কি দেখে যেন দাঁড়িয়ে গেল। তারপর সুমনাকে জিজ্ঞেস করলো, আপনি কি স্মোক করেন? না না, তো স্মোক করব কেন? তবে আপনার ঘরে এই অ্যাস্ট্রের কি কাজ? না, এটা ছিলই, একজন গিফট করেছে তাই রেখে দিয়েছিলাম। অ্যাস্ট্রেটা হাতে নিয়ে ভালো করে দেখে অরণ্য বলল, কিন্তু এতে তো ছাই পড়ে আছে ম্যাডাম, তার মানে এটা ইউজ হয়েছে। আপনি স্মোক না করলেও অন্য কেউ তো করেছেই, আর আপনি করলে তো এর ফল কি হবে নিশ্চয়ই জানেনই। এটা আপনার জন্য বিষ। যাই হোক, বিষয়টা আমাকে বলতে চাইছেন না ঠিক আছে, কিন্তু রিমার উদ্দেশ্যকে এভাবে ব্যর্থ হতে দেবেন না। কথাটা বলে চারিদিকে আরো একবার চোখ বুলিয়ে নিল। আরো কিছু চোখে পড়ল ওর, কিন্তু আর কিছু না বলে চলে গেল অরণ। রাতে নীলকে ফোন করে ওর ডাউটগুলো বলল। মানে তুই সন্দেহ করছিস যে সুমনার বাড়িতে কেউ আসে যে স্মোক করে? হ্যাঁ, তা হতেই পারে, কিন্তু তাকে কি তুই সাসপেক্ট লিস্টে রাখছিস? নট রিয়েলি, দেখছি খতিয়ে, বাট কিছু গন্ডগোল তো আছেই বস। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, সুমনার ঘরে সুপারির একটা কৌটো দেখলাম। দ্যাট মিনস ওই মহিলা পানও খায়। হ্যাঁ, তাতে কি? আছে 100% গন্ডগোল আছে কেসটায়। যার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে সে স্মোক তো করবেই না, আর পান সুপারিও খাবে না, এটা কনফার্ম। আমি ইন্সপেক্টর দেবাশিসকে ফোন করে সবটা বলি। এখন রাখি, বুঝলি? পরের দিন সন্ধেবেলায় আবার নিক্সন বাড়ে গেল অরণ্য। আরও একবার সব স্টাফেদের জেরা করল, তারপর ম্যানেজারের সাথে দেখা করল। আরে স্যার, আপনার তদন্ত কি এখনো শেষ হয়নি? না ম্যানেজার বাবু, কেসটা এত গন্ডগোলের তাই আবারও আসতে হলো। তা নতুন কিছু পেলেন কি? কিছু নতুন কথাও জানলাম, সেগুলো হয়তো কাজে লাগবে, দেখা যাক। এবার আসল গল্প তো দেবাশিস স্যার বলবেন। কি কি গল্প? না না, কিছু না,
তদন্ত শেষ হলে অপরাধী গিয়ে তা তো জেনেই যাবেন। ততক্ষণ অপেক্ষা করুন। বেশ, আমিও চাই আপনার বন্ধু ইনোসেন্ট হলে সেটা যেন প্রভু হয়। তা তো হবেই। আফটার অল আমিও যখন দায়িত্বটা নিয়েছি 100% হবে। চললাম। বাড়িতে গিয়ে লাঞ্চ করছিল অরণ্য। তখনই ইন্সপেক্টর দেবাশিসের ফোন এলো। হ্যাঁ স্যার, বলুন। খুব ইন্টারেস্টিং তথ্য জেনেছি মিস্টার সেনগুপ্ত। বিকেলে থানায় আসুন, সামনে বসে আপনাকে সমস্তটা বলছি। বিকেলে থানায় গিয়ে সবটা শুনে চমকে গেল অরণ্য। তার মানে যা দাঁড়াচ্ছে তা তো ভয়ঙ্কর ব্যাপার স্যার। এরপর আর মানুষকে বিশ্বাস করতে পারবে না। আচ্ছা স্যার, এটা শোনার পর আমার যেটা মনে হচ্ছে, জানি না এটা আগে কেন মাথায় আসেনি। আচ্ছা স্যার, ওই বাড়ির পেছন দিকে তো একটা রাস্তা আছে, হতেই পারে খুনি সেই দিক দিয়ে ঢুকেছে। ওই রাস্তায় কি সার্ভাইভাল ক্যামেরা বসানো আছে? মানে ফুটেজ কি পাওয়া সম্ভব? হ্যাঁ, আমি দেখেছি। ওকে স্যার, আপনিও দেখুন। আমি আমার মতো করে কিছু জিনিস দেখে নিচ্ছি। থানা থেকে বেরিয়ে নীলকে ফোন করলো অরণ্য। হ্যাঁ নীল, শোন, যদি ফ্রি থাকিস একটু সময় নেব তোর। হ্যাঁ, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে মন দিয়ে শোন যা বলছি। নীলকে কিছু দায়িত্ব দিয়ে ঘরে গিয়ে ধীরতিমানকে ফোন করলো অরণ্য। হ্যালো ধীরতি, একটু কথা ছিল। আচ্ছা, রিমার দিদির কোন হসপিটালে ট্রিটমেন্ট চলছে জানিস? বা কোন ডক্টর দেখছিলেন? ডাক্তার তো জানি না, তবে মেড কেয়ার নার্সিং হোমে ক্যান্সার ডিপার্টমেন্টের নাম ওর মুখে কয়েকবার শুনেছি। ওখানেই ট্রিটমেন্ট চলছিল মেবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, রাখছি। আরে দাঁড়া, কিছু আপডেট তো দে। কত দূর এগুলি? আর তো 4 দিন বাকি, এর মধ্যে পারবি তো সলভ করতে? চেষ্টা তো করছি, বিলিভ মি, কোনো ফাঁক রাখছি না। জানবি সত্যের জয় হবেই। ফোনটা রেখে দিল অরণ্য। সেদিন মেড কেয়ার নার্সিং হোমে গিয়ে কিছু ইনফরমেশন কালেক্ট করলো সে। তারপর বাড়িতে গিয়ে সবটা নিজের খাতায় নোট করে রাখছিল। এমন সময় কলিং বেল বাজালো কেউ। দরজাটা খুলে দেখলো নীল এসেছে। আরে আয় আয়, বল কি জানলি? এই এতক্ষণ সুমনার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তুই যা বলেছিস এক্স্যাক্টলি তাই। দেখলাম ঠিক 10টা নাগাদ একটা সুপুরুষ দিদিভাইয়ের গৃহে প্রবেশ করলেন। দিদি ভাই, গ্রেট গ্রেট, আবার সুপুরুষ। ভাই এত সম্মান দিলি, ওরা জানলও না। যাই হোক, তো সেই সুপুরুষ কি এখনো আছেন নাকি চলে গেছেন? আছেন মানে আমি যতক্ষণ ছিলাম উনি ছিলেন, তারপরে চলে এলাম। ওকে ঠিক আছে, আজ যাব না, শুধু আরেকটু অপেক্ষা। ইন্সপেক্টর দেবাশিস আগে ফুটেজটা দেখাক। আচ্ছা, তোকে একটা ইনফরমেশন দিই। আজ মেড কেয়ার নার্সিং হোমে গিয়েছিলাম। সবটা খুলে বলল অরণ্য। বাহ, তাহলে তো সব ইনফরমেশন ডিটেকটিভ অরণ্য সেনগুপ্তর পকেটে। আর কি চাই? এবারে সব রহস্যের জট খুলে দাও দেখি। ওই যে বললাম, শুধুই দেবাশিস বাবুর ফোনের অপেক্ষায় আছি। আর আমি শিওর কালকেই ওনার ফোন আসবে, তাই আর একটু অপেক্ষা। পরের দিন দুপুরে অফিসে বসে লাঞ্চ করছিল অরণ্য। তখনই ইন্সপেক্টর দেবাশিস মল্লিকের ফোন আসে। হ্যালো মিস্টার সেনগুপ্ত, সরি এই লাঞ্চ টাইমে আপনাকে ফোন করে ফেললাম। আরে স্যার, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। বলুন কি খবর? খবর খুব ভালো নয়। পিছনের রাস্তায় কোনো ক্যামেরাই লাগানো নেই, তাই কোনো রেকর্ডও নেই। ও শিট। ঠিক আছে স্যার, তাহলে আমি বারে একবার কথা বলে দেখি, ওদের যদি ক্যামেরা লাগানো থাকে তো। বারের ম্যানেজারকে ফোন করলো অরণ্য। আপনার সাথে একটু দেখা করতে চাই, আর্জেন্ট। ম্যানেজারের সাথে দেখা করে অরণ্য বলল, আপনাদের বারের পেছনের দিকে কি কোনো সার্ভাইভাল ক্যামেরা আছে? না, কেন বলুন তো? দেখুন, সিসিটিভির ফুটেজ যা দেখলাম সেই মতো এক্স্যাক্ট কাউকে ধরা যাচ্ছে না, যেহেতু 2:30-এর পরে আর কোনো ফুটেজ পাওয়া যায়নি। এবার হতে পারে যাদের ভাবছি ওরা ইনোসেন্ট, সেক্ষেত্রে যে খুনি সে অন্য কোনো রাস্তা দিয়ে বারে ঢুকতেই পারে। তাই আমার মনে হলো যদি পেছন দিক থেকে আসে দেন ফুটেজে দেখা যাবে। বাট স্যাডলি না পেছনের রাস্তায় ক্যামেরা আছে, না আপনাদের বাড়ির পেছনে ক্যামেরা আছে। এক সেকেন্ড, আপনি যা বলতে চাইছেন মানে খুনি অন্য কোনো পথেও ঢুকতে পারে, তাই তো? সেরকমই যদি হয়, আমাদের সেকেন্ড গেট দিয়ে চান্স আছে। আপনাদের সেকেন্ড গেট আছে? হ্যাঁ আছেই তো, আর ওখানে ক্যামেরাও লাগানো আছে। গ্রেট, প্লিজ শো মি। অরণ্যকে সেকেন্ড গেটের ভিডিও ফুটেজ দেখালো ম্যানেজার। সেখানে একজনকে রাত 12টায় ঢুকতে দেখে
ভিডিওটা রিপ্লে করতে বলল অরণ্য। মুখটা খুব ভালো করে বোঝা না গেলেও কিছু বৈশিষ্ট্য দেখে চিনতে পারল সে। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা ক্রপ করে নিচ্ছি। হ্যাঁ শিওর স্যার। তাহলে কি খুনিকে ধরে ফেলেছেন? অরণ্য আসল কথাটা না বলে ঘুরিয়ে বলল, না সে আরও দেখতে হবে, বাট হ্যাঁ ক্লু পেয়েছি। ম্যানেজারকে আড়াল করে ক্লিপটা ক্রপ করলো অরণ্য। তারপর বলল, খুনিকে অ্যারেস্ট করিয়েই আপনাকে ইনফর্ম করব। আফটার অল আপনার কাজের জায়গায় খুন হয়েছে, তাই আপনার জানার অধিকার আছে। চললাম। পরদিন সকালে উঠেই অরণ্য ইন্সপেক্টর দেবাশিসকে ফোন করে বলল, স্যার আজ একটা জায়গায় যেতে হবে আপনাকে, পুলিশ ফোর্স নিয়েই আসবেন, একদম তৈরি হয়ে। তার মানে কি মিস্ট্রি সলভ করে ফেলেছেন? হ্যাঁ বলতে পারেন। এবার একদম প্রমাণ সমেত খুনিকে অ্যারেস্ট করবেন। গ্রেট মিস্টার সেনগুপ্ত, অনেক অনেক অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পরে হোয়াটসঅ্যাপ করে টাইম আর প্লেসটা আপনাকে জানাচ্ছি। ফোনটা রেখেই ধৃতিমানকে ফোন করলো অরণ্য। হ্যালো ধৃতি, শোন, একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ঠিক সন্ধ্যে 7টায় ওখানে চলে আসিস। না আর কিছু বলবো না, একদম লাইভ দেখবি সবটা। ঠিক সন্ধ্যে 7টায় অরণ্য দেওয়া অ্যাড্রেসে নীল এসে পৌঁছল তার এক চেনা জায়গায়, সুমনার ফ্ল্যাটের সামনে, যেখানে আগের দিনই সে এসেছে। তবে কাউকে না দেখতে পেয়ে অরণ্যকে নীল ফোন করলো। কিরে কোথায় তুই? আরে আমি তো এসে গেছি, কিন্তু আর কাউকেই তো দেখছি না এখানে। মানে তুই যে বললি ধীতিমান আর ইন্সপেক্টর দেবাশিসও আসবেন। আসবেনই তো, একে একে সবাই আসবেন, হয়তো এসেও গেছে, আর আমিও আসছি। কিন্তু এক জায়গায় যে আমরা জড়ো হব না বন্ধু, আজ প্ল্যানটাই সেরকম। ওয়েট কর। দূরে তাকিয়ে নীল দেখল ইন্সপেক্টর দেবাশিস আসছেন, আর পেছনেই ধৃতিমান। তাই অরণ্যকে বলল, এই এখন দেখলাম ওদের। ঠিক আছে, আমি বুঝে গেছি প্ল্যানটা, তুই আয়। কিছুক্ষণেই অরণ্য আসলো, তবে একা এক জায়গায় দাঁড়ালো প্রথমে। তারপর ইন্সপেক্টর দেবাশিসকে, ধৃতিমানকে আর নীলকে একসাথে কনফারেন্সে কল করলো। হ্যালো দেবাশিস বাবু, বলছি ছেলেটি আগে ফ্ল্যাটে এন্ট্রি নিক, তারপর আমরা যাব। আর নীল, তুই ওকে চিনিস তো, আসলেই কল করবি। ধৃতি, তুই স্যারের সাথেই থাকবি। ফোনটা কেটে সামনে তাকিয়েই এক যুবককে দেখলো অরণ্য। সঙ্গে সঙ্গেই নীলকে ফোন করলো। হ্যালো নীল, দেখতো সামনেই একজন আসছে, লম্বা রোগা ফর্সা আর কোকড়ানো চুল আছে, ওই কি? হ্যাঁ হ্যাঁ একদম একদম ওই তো। ওকে, সো গেট রেডি ফর দ্য ক্লাইম্যাক্স। অরণ্যরা ছেলেটাকে এক মনে লক্ষ্য করছিল। ও সুমনার ফ্ল্যাটের গেটে প্রবেশ করতেই সবাই ঘিরে ধরল ওকে। এক্সকিউজ মি, আপনারা কে? এভাবে আমাকে ঘিরে ধরছেন যে? সাথে পুলিশও আছে দাদা, এমনি এমনি তো ঘেরা হয়নি আপনাকে। সেটাই তো জিজ্ঞেস করছি, ব্যাপারটা কি স্যার? ইন্সপেক্টর দেবাশিস বললেন, ভিতরে চলুন, সব বলছি। ভেতরে আপনারা কেন যাবেন? আমি তো সুমনা ঘোষের ফ্ল্যাটে যাচ্ছি। ওহো, বড্ড বেশি প্রশ্ন করছেন দাদা, তাও পুলিশকে। সাহস আছে আপনার? চলুন, বৌদির সাথেও কথা আছে, চলুন চলুন চলুন। ফ্ল্যাটের ভেতরে যেতেই সুমনা আশ্চর্য হলো সবাইকে দেখে। আরে চমকে গেলেন যে দিদি ভাই? চমকে তো যাবই, আপনারা এভাবে আমার বাড়িতে, কি ব্যাপার? সব বলছি, বসুন। ইনফ্যাক্ট আমরা সবাই একটু বসে কথা বলি। প্রথমেই কিছু জিনিস দেখাবো দিদি আপনাকে। আচ্ছা, দাদার নামটা কি? আমার নাম শেখর। কিন্তু আপনারা কেন এভাবে? কিছুই তো বুঝতে পারছি না আমরা। ধৈর্য ধরুন, কিছুক্ষণেই বুঝে যাবেন। প্রথমেই কিছু প্রশ্ন করব আপনাদের। আচ্ছা শেখর, আপনি আর সুমনাদি কতদিন সম্পর্কে আছেন আর কতটা ক্লোজ আপনারা? এরকম ব্যক্তিগত প্রশ্নের উত্তর আমরা দেব না। বেশ, দিতে হবে না, কিন্তু নিজেদের সম্পর্কে পরিণতি দিতে তো ভালোই প্ল্যান করেছিলেন আপনি শেখর বাবু। কি? আমি আবার কি করেছি? না না না, ঠিক বলেছেন, কিছুই করেননি। এমনি এমনি আমরা আপনাকে জেরা করছি। দিদি, আপনি অ্যান্সারটা দিন। 4 বছরের সম্পর্ক আমাদের। হ্যাঁ, অনেকটাই গভীর। বিয়ে করব আমরা। তাই বোনের টাকায় লাইফ সেভ করলেন, তাই তো? কি? আমি কি করেছি? লাইফ সেভ মানে? বলছি, সব বলছি। স্যার আপনিও শুনুন এনাদের কীর্তি। দিদি, আপনি বলেছিলেন 1 বছর হলো আপনার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। ধৃতিমানের কাছে জেনেছিলাম আপনি মেড কেয়ারে দেখাতেন,
সেই মতোই মেড কেয়ার নার্সিংহোমে ক্যান্সার ডিপার্টমেন্টে খবর নিয়েছিলাম, কিন্তু ওখানে তো পেশেন্ট রেকর্ডে আপনার নামই নেই। 1 বছর কেন, গত 10 বছরের রেকর্ডেও নেই, আর থাকার কথাও না, কারণ আপনার কোনো ট্রিটমেন্টই চলছে না। আর চলবেই বা কি করে, আপনার তো ক্যান্সারের মতো কোনো মরণ রোগই হয়নি। আর আপনি দিনের পর দিন বোনকে মিথ্যে কথা বলে শুধুই সুবিধা নিয়েছেন, ওকে নিঃস্ব করেছেন। মাথা নিচু করে বসে রইল সুমনা। কি হলো বলুন? মিথ্যে বলছি আমি? বলুন। শেখর বলে উঠল, ওকে কিছু বলবেন না প্লিজ, এসব আমার প্ল্যান ছিল। আসলে কোনো রোজগার নেই আমার, তাই অনেক ভেবেই প্ল্যানটা করেছিলাম। রিমা যা টাকা দিত তার কিছুটা মাসিক খরচা রেখে বাকিটা সেভিংস করছিলাম আমার আর সুমনার ফিউচারের জন্য। ফিউচার? অন্যের ধ্বংস করে কখনো নিজের ফিউচার কি করা যায়? সুমনা, আপনি কি করে করলেন এটা? আপনার তো নিজের বোন ছিল রিমা, তার সাথে আপনি শুধু এতেই আপনারা থামেননি। রিমার নামের ইন্স্যুরেন্সে যে সুমনা আপনার নামের নমিনি আছে এটা আপনি জানতেন, তাই প্ল্যান করে নিজের বোনকেই মেরে ফেললেন। তা কত টাকা দিচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে? মাথা নিচু করেই রইল সুমনা। শেখর চিৎকার করে বলে উঠল, না না, ও মারেনি, রিমাকে আমি মেরেছি। ও কি করে ওর বোনকে মারবে? সব প্ল্যান তো আমার ছিল, আমি মেরেছি। আচ্ছা তাই, বেশ, তাহলে একটা ক্লিপ দেখাই আপনাদের। একটা ভিডিও ক্লিপ দেখালো অরণ্য, যাতে পরিষ্কার দেখা যাচ্ছে একজন মহিলা ওড়না দিয়ে মুখ ঢেকে নেক্সন বারে ঢুকছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ক্যামেরা থেকে নিজেকে আড়াল করতে চাইছে সে। সুমনাকে উদ্দেশ্য করে অরণ্য বলল, রাত 12টায় আপনি ঢুকেছেন, তারপর খুনটা করে 2:30 পরে আবার বেরিয়ে গেছেন। বেরোনোর ভিডিওটা নেই, কারণ ক্যামেরাটা খারাপ করে একদম নিরাপদে নিজেদের স্বপ্নের পথে পাড়ি দিয়েছিলেন আপনি। আপনার হাত কাঁপলো না সুমনা দেবী? ক্যামেরা খারাপ আমরা করিনি, কেন করব? শুধু কি? না, কিছু না। আপনি শেখর বাবু, হ্যাঁ আপনি ক্যামেরাটা খারাপ করেননি, শুধু ভেঙে দিয়েছেন, ওতেই ওটা ডেড। বারের একজন স্টাফ আমাকে বলেছে সে দেখেছে আপনাকে ভাঙতে, আর আপনি ক্যামেরা ভেঙেই চম্পট দিয়েছেন। সেই স্টাফ দৌড়ে এসে আপনাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু আপনি ততক্ষণে বেরিয়ে গেছেন। আর ওদিকে সুমনা তার বোনকে মেরে ধৃতিমানকে ফাঁসিয়ে নিশ্চিন্তে সেই একই পথ দিয়ে বেরিয়ে গেছে। কি সব ঠিক বললাম তো সুমনা? স্যার প্লিজ, সুমনাকে এসব বলবেন না। বলছি তো ও খুন করেনি, রিমাকে আমি মেরেছি স্যার, আমি। আর এটাই সত্যি। বাহ, কি প্রেম আপনাদের! বেশ, আমি একটা ছবি দেখাচ্ছি, যার পরে আপনার আর কিছুই বলার থাকবে না শেখর বাবু। ডেড বডির ছবিটা দেখালো অরণ্য। নীল, তুইও দেখ। কেন সেদিন তোকে এই দুটো লাল দাগকে মেলাতে বলেছিলাম? এই যে আঘাত স্থানের রক্ত আর পেটে পড়ে থাকা লাল জলটা, এটা কিন্তু এক নয়। সুমনার বাড়িতে আমি সুপুরি দেখেছিলাম, অর্থাৎ ও পান খায়, তো সেই পানের পিকই হলো এই পেটের ওপর পড়ে থাকা লাল জলটা। এটা প্রমাণ করতে পারবেন? ওনার কথা একেবারেই ঠিক, এটা রক্তের রং নয়, আর এই রং ধীরতিমানের জামাতেও পাওয়া গেছে। অর্থাৎ সুমনা যখন ধীরতিমান বাবুর জামায় রিমার গায়ের রক্ত লাগাচ্ছিলেন, তখনই ওনার পানের পিকটা ধীরতিমানের জামাতেও লেগে যায়। আচ্ছা, আপনারা কেন এটা প্রমাণ করতে চাইছেন? বলছি তো আমি সব করেছি, ওকে শাস্তি দেবেন না প্লিজ। চুপ করো তুমি, অনেক হয়েছে, এবার চুপ করো। হ্যাঁ, আমি খুন করেছি আমার বোনকে, এই হাত দিয়ে ওর বুকে ছুরি মেরেছি। কি করতাম? শেখরের সাথে বাঁচতে গেলে যে এটা ছাড়ার কোনো উপায় পাইনি আমি। কত ভালোবাসতো আমাকে রিমা, আমার জন্য ইন্স্যুরেন্স থেকে শুরু করে ফিক্সড ডিপোজিট সবই করে রেখেছিল। আমাকে বাঁচানোর জন্য কত কষ্টই না করেছে মেয়েটা। আর আমি নিজের জীবনকে সুরক্ষিত করতে এক ভয়ঙ্কর খেলা খেললাম ওর সাথে, ওর ভালো মানুষের সুযোগ নিলাম। হ্যাঁ, আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। শেখরের রোজগার, টাকা পয়সা, বাড়ি কিছুই ছিল না ওর, তাও ওকে ভালোবেসেছি। আর ওর সাথে জীবন শুরু করতে গেলে এরকমই একটা ভয়ঙ্কর প্ল্যান করে ফেলে শেখর। তবে ওর আর দোষ কি? দোষ তো আমার। আমি কি করে রাজি হলাম এই প্ল্যানে? আমার তো রক্ত
রক্তের সম্পর্ক রিমার সাথে, তাও কি করে ওর রক্ত ঝরালাম আমি? কি করে? আমি পাপী, তাই শুধু আমাকেই শাস্তি দিন, কঠোর শাস্তি দিন আমায়। চিন্তা নেই, কঠোর থেকে কঠোরতম শাস্তি আপনার হবে। আর এই ভয়ঙ্কর অপরাধে আপনার সঙ্গ দেবার জন্য শেখরবাবু আপনিও শাস্তি পাবেন। স্যার, তাহলে আমার কাজ শেষ, এবার আপনারা দায়িত্ব নিন। চলো বন্ধুরা, আমরা এগোই। সুমনার বাড়ি থেকে বেরিয়েই অরণ্য ধৃতিমানকে বলল, ধৃতি, 2 দিন বাকি থাকতেই কিন্তু মিস্ট্রি সলভ করেছি আমি, এবার নিশ্চিন্ত তো? থ্যাংক ইউ সো মাচ অরণ্য, আমি কৃতজ্ঞ তোর কাছে। আহিলির কাছে অন্তত মুখ দেখাতে পারবো। জানি ও হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কিন্তু এই খুনের দাগ তো মিটল। সত্যি দীপ্তি, তুই কিন্তু খুব খারাপ করেছিস আহিলির সাথে। আচ্ছা, ওদের ঝামেলা ওরাই বুঝে নেবে, আমি আর কিন্তু এর মধ্যে নেই। ট্যাক্সি। পরের দিন সকালে আহিলি ফোন করলো অরণ্যকে। অরণ্যদা, একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। সেদিন বারে আমি ওদেরকে একসাথে ধরতেই চেয়েছিলাম, আর কিছু না পারি ওদের ছবি তুলে দুজনের বদনাম করতে চেয়েছিলাম। তো বিশ্বাস করো, দরজার বাইরে থেকেই ব্যাক করেছিলাম, সাহস হয়নি। অথবা বলতে পারো ধীরতির মতো নোংরা হতে আমি পারিনি সেদিনও। কথাটা সেদিন বলতে পারিনি আমি। আজ খুনি ধরা পড়লো, তাই বলার মতো সাহসটুকু। ঠিক আছে, ছাড়ো, এসব আর ভাবতে হবে না। নতুন করে জীবন শুরু করো, ধৃতিমানের সাথে না হলেও নিজের সাথে। ওকে ক্ষমা করতে না পারলে একাই বাঁচো, কিন্তু সুন্দর করে।